ট্রুফো হিচকককে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি তো আপনাকে সাসপেন্সের সম্রাট বলে, দ্য সাসপেন্স অফ সারপ্রাইজের পার্থক্য। আমি ভাবলাম যে আচ্ছা শার্লক হোমস যদি পৃথিবীতে থাকতে পারে, ফেলুদা কেন কলকাতায় থাকে? মানে ফেলুদা তো কলকাতায় থাকতেই পারে। হ্যারাসমেন্টেই ফেলুদা বলছে যে আমি হয় বদলা নেব, নয় গোয়েন্দাগিরি ছিল। মানে তার কাছে এই বন্ধুত্বের দাম, আমার বন্ধু হ্যারাস্ট হচ্ছে, আমি যদি এটা বদলা না নিতে পারি আমার কাছে গোয়েন্দাগিরি বড় ব্যাপার। মানে ফেলুদার কাছে কিন্তু চিরকাল সম্পর্কের দাম গোয়েন্দাগিরির দামের চেয়ে অনেক বেশি। এবং সাইকোলজিক্যাল প্লেটা যেভাবে উৎপল দত্ত করলেন, এটা উৎপল দত্ত ছাড়া কেউ পারে না। সত্যজিৎ রায় যত দিন গেছে সিনেমাতে কথা তত বেড়েছে। এই ভদ্রলোকের কোনো অ্যাডাপ্টেশন নেই। তার রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার থাকবে, তার মাছ ভাত লাগবে, মাছ যেন টাটকা মাছ হয়, সদ্য সমুদ্র থেকে আনা মাছ হয়। দিল্লির মতো জায়গায় বহু লোক কিছু যে টাটকা মাছ পাওয়া যাবে, দিল্লিতে কোথায় যমুনা সেখান থেকে টাটকা মাছ আনা ওরকম সম্ভব নেই। জয় বাবা ফেলুদার ব্যাকড্রপের সঙ্গে আমি প্রচন্ড ভাবে দেখতে গিয়ে শাখা প্রশাখার মিল পেয়েছি। শশীবাবু একটা নকল গণেশের জন্য খুন হল, শশীবাবুর জন্য সিনেমার কোথাও কোনো দুঃখ প্রকাশ। তাদের নিজেদের মধ্যে মানসিক যোগাযোগ নেই, তারা শশীবাবুর জন্য দুঃখ প্রকাশ করবে না, এটাই স্বাভাবিক পরিষ্কার। এটাই আমার কোনো ডাউট নেই। এটা বব বিশ্বাসের 1 মিনিট একেবারে লালমোহন বাবুর 1 মিনিট। সত্যজিৎরাই কিন্তু ফেলুকে একেবারে বাঙালির ঘরের ছেলে করে তৈরি করতে দিচ্ছে। এখন এই যে ফেলুকে ভগবান বানিয়ে দেওয়া, তুমি দেখবে যে কোনো জায়গায় ভগবান, এই ব্যাপারটা ছিল না। ফেলুদা 4 মিনার খায়, লোকটা ক্লাসিক খাওয়ার পয়সা নেই, সেটা বুঝতে হবে আমার। Hello everyone, welcome to Filmcopat. In continuation with our celebration of the Satyajit Ray centenary year, we are back with a very interesting film and a brilliant guest to discuss this film. Today we have with us Mr. Kaushik Majumdar. I should say Dr. Kaushik Majumdar. Kaushik Da is a scientist at Rice Research Station Chinchura under the government of West Bengal, and he is also one of the most popular contemporary Bengali fiction and non-fiction writers. His non-fiction works in the world of comics Itibritto, or the world of food as in Nola, is equally popular as his detective novel Shurjo Tamoshi, or documentation cum pastiche on Feluda as in Topshe's Notebook. We are regular followers and fans of his Facebook posts ranging in multiple topics from literature to cinema to travel and whatnot. His articles on various topics of arts have been published in multiple national and international journals and magazines, links to which are available on his FB profile. If you have not read his writings yet, we urge you to order the books online and start on them right away. Thank you, Kaushik Da, for joining us today for this discussion. Thank you very much. Today, Kaushik Da, we will be discussing Joy Baba Feluna, or The Elephant God. It is a 1979 Indian Bengali mystery film by Satyajit Ray, featuring Soumitra Chatterjee, Santosh Datta, Siddhartha Chatterjee, Utpal Datta, among others. The film is based on the famous sleuth Feluda, written by Ray himself. It was the second film of Feluda series after Sonar Kella. We will do the rest of this discussion in Bengali. We have English subtitles for you to follow along. কৌশিক দা, তোমার কাছে প্রথমে যেটা জানতে চাই যে আমরা যখন ফেলুদা সিরিজ স্লিউথ সিরিজ হিসেবে দেখি, একটা ডিটেকটিভ স্লিউথ সিরিজ হিসেবে দেখি, তুমি ইন্ডিয়ান লিটারেচার, ইন্ডিয়ান সাহিত্যতে বা ওয়ার্ল্ড বিশ্ব সাহিত্যতে এটাকে কোথায় রাখো? আর তোমার প্রথম এই ফেলুদা দেখার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আর তার থেকেই তোমার ওই তোপসের নোট বই যেটা তুমি লিখেছো প্যাস্টিশটা, সেটা তুমি লেখার কথাটা ভাবলে কেন? আচ্ছা, ফেলুদার কথা হচ্ছে, দেখো আমার জীবনে প্রথম ফেলুদা পড়া ক্লাস 4-এ থাকতো, অনেকেরই, সবারই মোটামুটি আমাদের ওই ক্লাস 3-4-এ থাকতে ফেলুদা পড়া শুরু। আমার ফেলুদার প্রথম বইটা এখনো মনে আছে, রয়্যাল বেঙ্গল রহস্য। এবং রয়্যাল বেঙ্গল রহস্যর একটা মজা আছে, রয়্যাল বেঙ্গল রহস্যতে আমি প্রথম ক্যাস্ট হয়েছিলাম। এই হতে একমাত্র ফেলুদার গল্প বা উপন্যাস, যেটাই হোক নভেলা, যেটা শুরুতেই একটা ধাঁধা দিয়ে শুরু হচ্ছে, একদম শুরুতেই আছে, মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোনো ভাত পাত। আমার এক বন্ধু ছিল, তার সে স্কুলে নিয়ে এসেছিল বইটা, তার কাছে দেখলাম একটা ধাঁধা দিয়ে বই শুরু হচ্ছে। এটা কি বই রে? আমি জানতামই না ফেলুদার বিষয়, তা ও আমাকে বইটা দিল, আমি পড়ে হুক হয়ে গেলাম আর কি। এবং আমার সবচেয়ে আশ্চর্যের ঘটনা, আমার কিন্তু সবচেয়ে শেষ পড়া ফেলুদা সোনার কেল্লা। কেন, তার আগে আমি সোনার কেল্লা দেখে ফেলেছিলাম। আমার কেন জানি মনে হতো যে আচ্ছা এটা পরে পড়বো, এটার গল্পটা তো মোটামুটি জানি। এবং ওই সোনার কেল্লার জাস্ট আগে পড়েছিলাম জয় বাবা ফেলুদা। যে দুটো সিনেমা আমি দেখে ফেলেছিলাম, ও দুটো আমি অনেক পরে পড়েছিলাম। বাকি ফেলুদাগুলি আমি আগে পড়ে নিয়েছিলাম। পড়তে গিয়ে আমি দেখেছিলাম কিন্তু গল্পের সঙ্গে গল্পটা না পড়লে মিস, কেউ যদি সিনেমা দেখে ভাবে সে গল্পটা না পড়লে কোনো তার অসুবিধা হবে না, দুটো কিন্তু পুরো দুই ডাইরেকশনে যাচ্ছে।
ফেলুদার ব্যাপারে একটা অদ্ভুত হয়েছিল। তোমরা তো অনেক ছোট, তোমরা জানো না, তখন 2 দিন সপ্তাহে আমরা সিনেমা দেখতে পেতাম। এক হচ্ছে শনিবার আর রোববার। তোমরা জানোই না, মানে এটা তোমাদের, আমরা যখন ছোট ছিলাম তখনকার, তখন শনিবার হিন্দি সিনেমা দেখাতো, রোববার বাংলা সিনেমা দেখাতো। তার আগে আবার রোববার হিন্দি হিন্দি সিনেমা দেখাতো, আর ওই রকম একটা মানে এদিক ওদিক হতো আর কি। এবং সেই সিনেমার ব্যাপার ছিল হচ্ছে 7টায় শুরু হতো। এবার 7টায় শুরু মানে 7টায় শুরু না, ওটা 7:30টায় শুরু হতো। 7টা থেকে 7:30 বিজ্ঞাপন হতো, কিন্তু সিনেমা শুরু হয়ে গেলে এই মাঝের বিজ্ঞাপন এই কনসেপ্টটা ছিল না। মানে সিনেমা শুরু হলে একদম সিনেমা শুরু থেকে শেষ যেরকম হতো সেরকম হতো আর কি। তা এবার ওই ওই সিরিজে আমি প্রথমবার কিন্তু ওই জয় বাবা ফেলুনাথ কোনো এক রোববার দেখেছিলাম, এটা আমার মনে পড়ে। আমি কিন্তু সোনার কেল্লা পরে দেখেছি। সোনার কেল্লা যেটা দেখেছিলাম সেটা তোমরা নাম শুনে থাকবে, গরমকালে তখন একটা প্রোগ্রাম হতো ছুটি ছুটি বলে একটা প্রোগ্রাম। এবারে ছুটি ছুটি প্রোগ্রামে গান গাইতেন সুমন, মানে শুরুর যে গানটা সেটা সুমন গাইতেন, দিন শেষে সূর্যের ছুটি, আকাশে সমুদ্রে তারা ভাসে, এরকম বলে একটা গান ছিল। তা সেই গানটা সুমন গাইতেন। তারপরে ছুটি ছুটি শুরু হতো, সেখানে 3 পর্বে সোনার কেল্লা দেখানো হয়েছে। সেই আমার প্রথম সোনার কেল্লা দেখা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে। আমাদের একটা টেলিগ্রামা সুপ্রিম টিভি ছিল, তার একটা কাঠের দরজা ছিল, দরজাটা এরকম করে খোলা যেত, বন্ধ করা যেত, এবং তাতে তালা মারা যেত। অদ্ভুত সেই টিভি ছিল। সেই টিভিতে আমি সোনার কেল্লা দেখি এবং জয় বাবা ফেলুনাথও দেখি। তোপসের নোটবুকের ঘটনাটা কি বলতো, দেখো তোপসের নোটবুকটার পিছনে কিন্তু অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে। যেমন ধরো ফেলুদা যখন আমি পরবর্তীকালে পড়তে বসি, মানে বড় হয়ে যখন পড়তে বসি, তখন আমি আবার ফেলুদাকে রিরিড। এবার রিরিড দেওয়ার সময় তখন আমি, ততদিনে আমার ধরো বিদেশি গোয়েন্দা গল্প প্রচুর পড়া হয়ে গেছে। ধরো হোমসনামা তখন আমার লেখা হয়ে গেছে। এবার হোমসনামা লিখতে গিয়ে তখন আমার মেঘরে থেকে শুরু করে বিদেশি যত নাম করা গোয়েন্দা, আধা কৃষ্টি পড়া হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি পড়া হয়ে গেছে। তারপরে আমি না ফেলুদাকে আরেকবার নতুন করে পড়া শুরু করি, বা হোমসের প্যাস্টিসেগুলি পড়া হয়ে গেছে। এবং সে পড়তে গিয়ে আমি দেখি যে হোমসকে নিয়ে বাইরে যত কাটাছেঁড়া হয়েছে, এবং হোমসকে নিয়ে একটা ভয়ঙ্কর ডার্ক কিছু থিওরি এসছে, যে ডার্ক থিওরি গুলি ভাবা যায় না। যেমন একটা কথা বলা হয়, নিরো উলফ হচ্ছে হোমসের ছেলে, আইরিন অ্যাডলার হোমসের স্ত্রী, তারা পালিয়ে গেছিলেন। হোমস নিজে একটা মানে ইয়ের কাজ করেছিলেন, মানে কি বলে, গুপ্তচরের কাজ করতেন কিছুদিন ইংরেজ সরকারের, এরকম বিভিন্ন থিওরিজ আছে। এইবারে ব্রিটেনে যেমন সুপার ফ্লুথ বলতে হোমস আর কেউ, মানে আগাথা ক্রিস্টি যতই পোয়ারোকে, মানে পোয়ারো অনেক কিছু করেছেন, কিন্তু সুপার ফ্লুথ একজন, সেটা হচ্ছে হোমস। এবার তখন আমার কোনো একদিন মনে হলো আর কি, যে আমাদের তো যেমন মানে বাঙালির কি আছে, বাঙালির ফেলুদা, সত্যি কথা বলতে বাকি প্রচুর গোয়েন্দা থাকার পরও ফেলুদা কিন্তু এখনো ফেলুদার জায়গাতেই আছেন এবং ফেলুদার জায়গাতেই থাকবেন, সেই জায়গাটা কেউ সরাতে পারবে না। কিন্তু মুশকিল হচ্ছে যে ফেলুদাকে নিয়ে না এই ধরনের কাটাছেঁড়াটা কম। ফেলুদাকে নিয়ে প্রচুর প্রবন্ধ হয়েছে, ফেলুদাকে নিয়ে প্রচুর মানে ধরো একই তথ্য বারবার বারবার উঠে এসছে, বিভিন্ন জন বিভিন্ন নতুন নতুন তথ্য দিয়েছেন, সেগুলি হয়েছে। কিন্তু এই যে কাটাছেঁড়া বা ডিকনস্ট্রাকশন, সেই ডিকনস্ট্রাকশনটা হয়নি। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে শার্লক হোমসের বেশ কিছু প্যাস্টিসেতে আমি দেখেছি যে আর্থার কোনান ডয়েলের বাকি চরিত্ররা, যেমন তার মধ্যে একটা চরিত্র হচ্ছে আমাদের প্রফেসর চ্যালেঞ্জার, যেখানটা বলা হচ্ছে প্রফেসর চ্যালেঞ্জার শার্লক হোমসের বাবার বন্ধু ছিলেন, এরকম একটা কনসেপ্ট। মানে এই করে ডয়েলের যত চরিত্রগুলি আছে সেই চরিত্রগুলিকে শার্লকের প্যাস্টিসে আনছেন। শার্লকের প্যাস্টিসের মধ্যে জ্যাক দ্য রিপার আসছে, জ্যাক দ্য রিপার একটা রিয়েল ক্যারেক্টার, সে তার ইয়ের মধ্যে ঢুকে পড়ছে, এবং তারপরে আরো কিছু রিয়েল ক্যারেক্টার ঢুকছে তখনকার দিনের, আবার তারপরে ফিকশনাল ক্যারেক্টার ঢুকছে। সূর্যতামসী যারা পড়েছে তারা দেখেছে যে এই ফিকশন নন ফিকশনের একটা মানে মেলবন্ধন আমি সূর্যতামসীতেও করেছি, যার শুরুটা কিন্তু তোপসের নোটবুকে ছিল। এবার তখন আমার মনে হচ্ছে যে ফেলুদাও তো একটা সময়ের প্রোডাক্ট। এবং একটা বই আছে খুব বিখ্যাত বই, বইটার নাম হচ্ছে শার্লক হোমস অফ বেকার স্ট্রিট, জে ব্যারিং গুল্ডের। ব্যারিং গুল্ডের বইয়ে উনি একটা অদ্ভুত কাজ করেছেন, সেটা হচ্ছে একটু ধরে নিয়েছেন শার্লক হোমস একটা রিয়েল ক্যারেক্টার, মানে শার্লক হোমস পৃথিবীতে ছিলেন। এই কনসেপ্টটাই আমার অসাধারণ লেগেছে। এবং আমি ভাবলাম যে আচ্ছা, শার্লক হোমস যদি পৃথিবীতে থাকতে পারে, ফেলুদা কেন কলকাতায় থাকবে? মানে ফেলুদা তো কলকাতায় থাকতেই পারে। ফেলুদা যদি সত্যিই কলকাতায় থাকে, তাহলে জয়কৃষ্ণ মিত্র সত্যিই কলকাতায় মানে ঢাকায় ছিলেন, তিনি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। জয়কৃষ্ণ কলকাতায় এসে মাস্টারি করছে, সে একবার সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করবেন। এবার সুভাষচন্দ্রের সঙ্গে যখন দেখা করছে, তখন আমার মনে হলো যারা এই একই টাইম লাইনে, তখন তো আমাদের স্কটিশে রীতিমতো ক্লাস নিচ্ছেন প্রফেসর শু, তার কথা থাকবে না একবার? তারা তো একই টাইম ফ্রেমের মধ্যে বিলং করছে, ফেলু একটু পরের টাইম ফ্রেমে বিলং করছে। এইটা ভাবতে ভাবতে আমি এই গোটা ব্যাপারটাকে কনসিভ করেছিলাম। এবারে এই কনসেপ্টটাকে কিভাবে করবো, তা আমি ফেসবুকে একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম। তার হেডিং ছিল এরকম যে আমি ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম কলেজ স্ট্রিটে, এবার
যেরকম ভাবে মানে জাস্ট তোপসের নোটবুকের যে শুরুটা, হঠাৎ আমি কিছু পুরোনো বই দেখতে পাই এবং তার মধ্যে সত্যজিতের সই করা, এবং সেই দোকানদার আমাকে বলে যে দেখুন এটা একজন লোকের বাড়ি থেকে পেয়েছি, সবই সত্যজিতের সই করা, আর ইয়ে কি বলে ওটা, এই সইয়ের সঙ্গে একটা ডায়েরি আছে, হাতে লেখা ডায়েরি। সেই ডায়েরিতে আমি দেখতে পাই যে তপেশ রঞ্জন মিত্র বলে একজনের ডায়েরি পাওয়া গেছে, এবং সেখান থেকে আমার একটা জিনিস মাথায় আসাচ্ছে, মানে হোয়াট ইফ যদি এরকম হয়, যে বলে কেমন হতো যে এগুলি প্রত্যেকটাই তোপসে নিজের ডায়েরিতে লিখে গেছে, কিন্তু তোপসের হাতের লেখা ভালো না, তোপসে ভালো সাহিত্য করতে পারে না। তিনি সত্যজিতের কাছে একদিন গিয়ে বলেছেন যে দেখুন আমি তো ভালো সাহিত্য করতে পারি না, আপনারা সন্দেশ পত্রিকা বার করছেন শুনলাম, দেখুন না আমার দাদা তো এখন গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছে, এখন তো মানে প্র্যাকটিক্যালি তাই, মানে ফেলুদার যদি গোয়েন্দাগিরি আমরা ফ্যান দেখি, উনি 5 বছর গোয়েন্দাগিরি করেছিলেন, যে কারণে তোপসের নোটবুকের শেষে মানে ফেলুদার ওই মানে তোপসের নোটবুকের শেষটা অতটা ডার্ক এই কারণেই করতে হয়েছে আমার, ওই যে যখনই আমি ফেলুদাকে ভাবছি যে একটা রিয়েল ক্যারেক্টার ছিল, তখনই একটা খুব বড় প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসছে, যে একটা লোক যে এত সাকসেসফুলি 5 বছরে প্রায় প্রত্যেক বছর 6টা 7টা 8টা 10টা 12টা করে কেস করছে, 5 বছর পরে সত্যজিৎ রায় মারা গেল, ফেলুদা বন্ধ হলো, আমি কিন্তু সেই কনসেপ্টেই যাচ্ছি 5 বছর বাদে, কারণ ফেলুদার বয়স 5 বছরের বেশি বাদে, এই 5 বছর বাদে ওই রকম একটা সাকসেসফুল, ওই রকম একটা ডায়নামিক, ওই রকম একটা ভয়ঙ্কর প্রতিভাবান লোক হঠাৎ করে কেস ছেড়ে দিল। তো এটা দুটো কারণে হতে পারে, এক হচ্ছে ফেলু মরেই গেছে, একটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, এছাড়া 2 নম্বর হচ্ছে ফেলুকে নাসা থেকে ডেকেছিল, ফেলু আর এই দেশে নেই, নাসা থেকে, কিন্তু ফেলুর মতো লোক যদি নাসাতেও যায় তার নামও আমরা জানতে পারতাম যে নাসাতে প্রদোষচন্দ্র মিত্র এরকম করছে। তৃতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে ফেলুর গল্পগুলি যদি আমরা একটু পড়ি, তাহলে আন্ডারলাইন কারেন্ট, যেটা সত্যজিতের অনেক গল্পেই আছে, আমরা দেখি যে বন্ধুত্ব সত্যজিতের যে কোনো গল্পে, তোমরা অন্য গল্পেও পড়ে দেখবে দুই বন্ধু বা বন্ধুতার যে গল্পগুলি আছে, তাতে বন্ধুত্বটা কিন্তু একটা বড় জায়গায় আছে। আমরা ওই গল্পটা পড়েছি যে অনেকদিন বাদে এক বন্ধু ফেরত আসবে, সেই বন্ধু এসে বলবে যে আমি তোর বোন ইয়ে মোহিত বলে এক বন্ধু ফেরত আসবে সাকসেসফুল ইয়ের কাছে, ওকে দেখে চিনতে পারবে না, ওর ছেলেকে দেখে চিনতে পারবে যে এই মোহিতের ছেলে, দিয়ে দেবে টাকাটা, না সরি সম্ভবত মোহিত লোকটার নাম, বন্ধুর নাম বোধহয় আলাদা। তারপর আরেকটা গল্প আছে যে দুই বন্ধু ওই ঠিক করবে যে ওদের স্কুলের ডায়েরিটা এত বছর বাদে দেখাবে, এক বন্ধু ততদিনে যে ইয়ে হয়ে গেছে, ফিল্ম স্টার হয়ে গেছে, সে তাও তার বন্ধুত্বের খাতিরে চলে এসেছে। তার মানে এই যে বন্ধুত্ব, এই যে কমিটমেন্ট, পরিষ্কার কথা কমিটমেন্ট, রিলেশনশিপের কমিটমেন্ট, এটা কিন্তু ফেলুদার মধ্যে প্রচন্ড দেখে। কারণ যদি না দেখা যেত, ভালো করে ভেবে দেখো, জয় বাবা ফেলুনাথেই আসে, জয় বাবা ফেলুনাথে লালমোহন গাঙ্গুলিকে কি করেছে, খুন তো করেন মগনলাল মেঘরাজ, দাঁড় করিয়ে হ্যারাস করেছে। এই হ্যারাসমেন্টেই ফেলুদা বলছে যে আমি হয় বদলা নেব, নয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। মানে তার কাছে এই বন্ধুত্বের দাম, আমার বন্ধু হ্যারাস্ট হচ্ছে, আমি যদি এটা বদলা না নিতে পারি, আমার কাছে গোয়েন্দাগিরি বড় ব্যাপার না। মানে ফেলুদার কাছে কিন্তু চিরকাল সম্পর্কের দাম গোয়েন্দাগিরির দামের চেয়ে অনেক বেশি ছিল। এইবারে তোপসের নোটবুক যারা পড়েছে তারা দেখেছে যে শেষে গিয়ে এমন একটা ঘটনা হয় যে ওই রকম একটা বিভৎস খুনের ঘটনা, যেই লোকটা তার বন্ধুর হ্যারাসমেন্টেই ভাবছে গোয়েন্দাগিরি ছেড়ে দেবে, সে ওই রকম একটা খুনের ঘটনা, যাতে নাকি কিছুটা হলেও সে সত্যিই দায়ী। তার কারণ এইরকম বড় একটা ধাক্কা পেলে ফেলুর মতো লোকের পক্ষে আর গোয়েন্দাগিরি চালিয়ে যাওয়া সম্ভব না, কারণ লোকটা ভয়ঙ্কর সেন্সিটিভ। ফেলুর গোয়েন্দাগিরির পরেও ফেলুর মধ্যে যেটা আমার মনে হয়েছে, ওই যে বললাম যে আমি যখন বড় হয়ে পড়তে শুরু করেছি, তখন কিন্তু ফেলুর মধ্যে একটা ভয়ঙ্কর সেন্সিটিভিটি আমি পেয়েছি, যে সে জটায়ুর সঙ্গে ইয়ার্কি মারছে ঠিকই, কিন্তু সে কিন্তু জটায়ুর প্রতি সেন্সিটিভ। সে তোপসের সঙ্গে ইয়ার্কি মারছে ঠিকই, তোপসে কিন্তু সে কখনোই কিন্তু সেন্সিটিভিটিটা হারাচ্ছে না। তো সেই লোকটা যখন ওইরকম সেন্সিটিভ হয়ে যায়, সে তখন কি করে, এই ব্যাপারটা থেকে আর কি তোপসের নোটবুকের। এবং এটা এতটাও হতো না, আমি প্রথমে ওই ফেসবুকে দিয়েছিলাম, এবার দেওয়ার পরে না লোকে বললো তারপর কি হলো, এবারে আমি আবার ওই তারপরের খন্ড লিখলাম, এই করে লিখে আমি 2018-তে, তখন ওই হোমস নামাটা বেরোবার জাস্ট আগে আগে লিখে রেখে দিয়েছিলাম। তারপরে 1 বছর ওটা ওই রকম ভাবেই পড়েছিল। এবারে 1 বছর পরে ফেসবুক আবার টাইম লাইনে ফেরত আনে, তখন অনেকের টাইম লাইনে ফেরত আসছে, তারা বলছে 1 বছর হয়ে গেল, এটা কি হলো। এবার আমার গিন্নিরও আবার টাইম লাইনে ফেরত আসছে, গিন্নি এবার খোঁচানো শুরু করলো, সেও বলছে যে কি ব্যাপার, সত্যি তো এটা তো আধখ্যাচড়া হয়ে পড়ে, এরপরে কি হলো। তখন আমি খুব দ্রুত, প্রায় মনে হচ্ছে 2 সপ্তাহ না 3 সপ্তাহের মধ্যে বাকিটাকে একরকম শেষ করেছিলাম, এবং শেষ করে তারপরে যাই হোক তারপর কৌশিক দা, এর এর ইয়েতেই মানে আপনি যেটা বললেন তাতেই আমি জিজ্ঞেস করি, তো আপনি তো যেই এন্ডটা করেছেন তোপসের নোটবুক, সেটা তো খুব একটা মানে মানে লোকজনকে খুশি করবে না, ভিতর থেকে খুব একটা আনন্দ দেবে না। দে উইল বি
রিয়েলি হার্ড। তো এটা রিসেপশনটা কেমন ছিল? লোকজন তো আপনাকে কি বলেছিল যখন আপনি এখনো গালাগালি খাচ্ছি, কি আশ্চর্য, ছিল কি? ফেসবুক খুললেই দেখা যায়, ফেসবুক খুললে শুধু তোপসের নোটবুক টাইপ করে, তারপরে রিসেপশন নিজেরাই দেখে নেবে, আর এর কোনো ইয়ে নেই না। তবে একটা কথা, মানে আমি খুব গ্রেটফুল ব্যাপারটা, মানে তোপসের নোটবুক 2 বছর হলো, 2 বছরের বেশি, 2.5 বছর হলো, 2.5 বছর হলো বইটা বেরিয়েছে। এখনো বইটা কেনা হচ্ছে, এখনো বইটা নিয়ে চর্চা হচ্ছে, এবং এই বইটা নিয়ে আমি দেখেছি এটা আমার একমাত্র বই যে বইটা নিয়ে স্পষ্টত পাঠক 2 ভাগে বিভক্ত, সাদা এবং কালো, কোনো গ্রে নেই। এই একটা বইয়ের ক্ষেত্রে কোনো গ্রে পাঠক নেই, যারা বলছে হ্যাঁ বইটা ভালো, এই জায়গাটা ঠিক ভালো লাগে, এইরকম একজন পাঠকও পাইনি, বা বইটা খারাপ এই জায়গাটা ভালো একদম পাইনি। যারা খারাপ বলছে তারা একেবারে তীব্র ভাষায় বইটা পুরো বাজে বই, বোগা। আবার যারা ভালো বলছে ওফ কি ভালো লাগে, মানে এইরকম একটা ব্যাপার হচ্ছে। এবং তার ফলে মানে সত্যি বলছি, এখনো পর্যন্ত কিন্তু বিক্রির দিক দিয়ে তোপসের নোটবুকের মানে পাবলিশারের থেকে তো আমি হিসেব পাই, তোপসের নোটবুকের ধারের কাছে অন্য কোনো বই নেই। মানে তোপসের নোটবুক এখনো নাম্বার অফ সেলিং এ সবচেয়ে বেশি। আমার বক্তব্য হচ্ছে এতে কিন্তু আমার জাদু, এই গোটা জাদুটাই সত্যজিৎ রায়ের এবং গোটা জাদুটাই ফেলুদার জাদু, যে কারণে এখনো বইটা মানে লোকের। এবং আমার মতে হচ্ছে দেখো, যারা আমার বইটা পড়ছেন এবং ভালোবাসছেন, যারা আমার বইটা পড়ছেন এবং ভালোবাসছেন না, আমি তাদের সবার কাছেই কৃতজ্ঞ, তার কারণে এতদিন পরেও তারা আমার বইটা পড়ছেন এবং কোথাও না কোথাও আলোচনার যোগ্য বলে মনে করছেন, ভালো হোক চাই খারাপ, এটা একটা বিশাল বড় পাওয়া। একটু মগনলালকে নিয়ে কথা বলা দরকার, কারণ আমরা জানি যে যখন তুমি শেরলক হোমসের কথা বলছিলে কৌশিকদা, আর শেরলক হোমসের একটা যেটা আমরা যেটাকে মানে নোবেলের ভাষায় বলি অ্যান্টাগনিস্ট, বরাবরের অ্যান্টাগনিস্ট একটা মরিয়ার্টি হিসেবে, সেরকমই আমাদের ফেলুদা সিরিজে আমরা দেখতে পারি যে মগনলাল চরিত্রটা একটা অ্যান্টাগনিস্ট হিসেবে প্রায় 3টে গল্পতে আমরা পাই। এই মগনলাল চরিত্রকে তুমি কিভাবে দেখো, আর উৎপল দত্তকে এই মগনলালের অভিনয়তে তোমার কেমন লেগেছে? এইখানটায় একটু মগনলালকে নিয়ে আরেকটু বিস্তৃত বলবো। হ্যাঁ, আমি এবার মগনলালকে নিয়ে আমার বক্তব্য হচ্ছে, দেখো মানে প্রত্যেকটা জায়গায় না, মানে ওই একদম মানে শুরু থেকে ইন আর ইয়াং, মানে সাদা আর কালো, এই একটা ব্যাপার তো আছে যে কোনো সাহিত্য তুমি দেখো। এবার শার্লক হোমস যেরকম ওই রকম একটা ওই যে সুপার ফ্লুইড বলবো, ওই রকম একটা ক্যারেক্টারকে ধারণ করতে হবে, মরিয়ার্টির মতো একটা ভয়ঙ্কর ভিলেন লাগবে, তা না হলে না অত বড় একটা ক্যারেক্টারকে ধরা যায়। এবার কোথাও না কোথাও গিয়ে যখন নাকি সত্যজিৎ রায় ফেলুদার গোয়েন্দাগিরি লিখেছিল, আমার বিশ্বাস সত্যজিৎ রায় ভাবতে পারেননি ফেলু এত বড় হয়ে যাবে। বড় হবে মানে বয়সে বড় না, মানে সত্যজিৎ রায় বুঝতে পারলেন যে ফেলু ক্যারেক্টারটা বড় হয়ে যাচ্ছে। এবার যখন নাকি একটা ক্যারেক্টার বড় হয়ে যায়, তখন তাকে ধারণ করার জন্য সেই রকম বড় একটা ভিলেন লাগে। যে কোনো জায়গায় তুমি দেখবে যত বড় মহাকাব্য আছে, যত বড় বড় মহাকাব্য আছে, তাতে ভিলেনরাও কিন্তু মহামহা। আমি একটা খুব ভালো উদাহরণ দিই তোমাকে, একটা সিরিজ বলছি যেই সিরিজে মানে ভিলেনরাই হিরোর চেয়ে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে জেমস বন্ড, যাকে নিয়ে আমার বই আছে। জেমস বন্ড সিরিজে ভালো করে তুমি চিন্তা করো, যত ভিলেন কারামাঙ্গা থেকে শুরু করে সবাই মানে এক্স ফেভারকারী। এবার এই ভিলেনরা এত এক্স ফেভারকারী কেন, বা ভিলেনরা এত মানে আমাদেরকে মানে ইয়ে করে দেয়, চমকে দেয় কেন? তার কারণ হচ্ছে যখন নাকি জেমস বন্ড সেই ভিলেনকে মানে বাজিমাত করে, তখন আমরা ভাবি যে বাবা এই ভিলেনকেও দিল। আজকে থ্যানোসের কত ফ্যান কেন? তার কারণ থ্যানোসকে যখন নাকি মানে থ্যানোস ওই রকম লেভেলের ভিলেন বলে, তাই জন্য কিন্তু মার্ভেলটা আবার ঘুরে দাঁড়ালো, মানে তা না হলে মার্ভেল ঘুরে দাঁড়ালো। এবার ফেলুর যা ভিলেনরা ছিল তারা ঠিক আছে, মানে 1 টাইম ভিলেন 2 টাইম ভিলেন ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সত্যজিতের মনে হয়েছিল সত্যজিৎ তো জেমস বন্ড পড়তেন, মানে এটা আমি জেমস বন্ড পড়তেন এবং রেগুলার জেমস বন্ড দেখতেন, এটা আমার আইডিয়া ছিল। এটা এটা আমি বলি, এটা আমি সন্দীপ বাবুর কাছে যখন জেমস বন্ড নিয়ে আলোচনা করলাম, গেছিলাম যখন তোপসের নোটবুক নিয়ে, তখন উনি বললেন যে জেমস বন্ডের বইটার কি খবর। তো তখন জেমস বন্ড নিয়ে আলোচনা হলো, তখন উনি বললেন বাবা তো জেমস বন্ড দারুণ। সুতরাং সত্যজিৎ রায় কিন্তু এটা তার সজ্ঞানে করুক বা তার ব্যাক অফ দ্য মাইন্ড থাকুক, তার কিন্তু মাথায় এরকম একটা ক্যারেক্টার নিশ্চয়ই ছিল যে যাকে যে নাকি ফেলুকে ধরতে পারে। মোগনলাল মেঘনাদ হচ্ছে এরকম একটা ক্যারেক্টার, এবং মানে ভিলেন ফর ভিলেন সেক, মানে শুধু ভিলেনই করার জন্য ভিলেন, এইরকম ভিলেনকে কিন্তু মানুষ ভালোবাসে। ভালো করে খেয়াল করে, যারা নাকি কোনো ধান্দাবাজির জন্য ভিলেনই করে, বা সেই ধরনের ভিলেনের চেয়ে ভিলেন ফর ভিলেন সেককে মানুষ বেশি ভালোবাসে। এবার আমরা তুমি যত টাইম যাবে দেখবে, যেমন ধর আমি ছোট্ট কথা বলি, জোকারের এত ফ্যান কেন? জোকারকে নিয়ে আলাদা সিনেমা হচ্ছে, কারণ জোকার ইজ এ বিগ ভিলেন যে নাকি ব্যাটম্যানকে ধরতে পারে, মানে ব্যাটম্যানের মতো ক্যারেক্টারকে ধারণ করতে গেলে জোকার ছাড়া গতি নেই। সেই রকম ফেলুদার যখন শুরু হয়, তুমি যদি মানে ইয়ে দেখো জয় বাবা ফেলুদার বইটা দেখো, বইটা যখন পড়ো, যদি বইটা পড়ো তুমি দেখবে
মোগনলাল কিন্তু ওই লেভেলের বড় ভিলেন না। তার কারণ হচ্ছে গোটা ব্যাপারটায় মোগনলালের ভিলেনই খুব বেশি। আমি গল্পে আসি, গল্পটা ভালো করে খেয়াল করে দেখো আর সিনেমাতে কোথায় সত্যজিৎ ডেভিয়েট করছে। গল্পতে কি হয়েছে, মোগনলাল উমাপ্রসাদকে প্রপোজাল দিয়েছিল যে ভাই গণেশটা বেঁচে দাও। উমাপ্রসাদ রাজি হয়। উমাপ্রসাদ তো উমাপ্রসাদ দিতে বোধ হয় বড় ছেলের নাম, বড় ছেলের নাম বড় ছেলের নাম কি, সম্ভবত উমাপ্রসাদ, দেখে নিতে হবে। উমানাথ প্রসাদ। আচ্ছা, এবার উমানাথ প্রসাদকেও প্রপোজাল দেয়, ও রাজি হয় পরিষ্কার। এবার ও বিকাশ সিংহকে কাজে লাগায়। বিকাশ সিংহ গণেশটা চুরি করে মানে চুরি করে কি, চুরি প্র্যাকটিক্যালি করেনি, শশীবাবু এসে হাতে গণেশটা দিয়ে যায়। এবার ও তখন সেই রেডিওর মধ্যে গণেশটা ঢুকিয়ে রাখে, এগুলি কিন্তু সিনেমাতে ছিল, ও সেই রেডিওর মধ্যে ঢুকিয়ে রাখে। এবং এই গোটা গল্পটা রূপু সুরজ প্রসাদকে বলেছে, সুরজলাল মেঘরাজ। গোটা গল্পটা সুরজলাল মেঘরাজকে রূপু বলেছে, সুরজলাল মেঘরাজ তার বাবাকে যায়। তখন মোগনলাল এই গোটা প্ল্যানটা করে যে লাফ মারবে, তোমার কি বলে, মছলি বাবা লাফ মারবে, লাফ মেরে সিংহের মুখ থেকে ওই গণেশটাকে উদ্ধার করবে, করে কোথাও একটা গিয়ে গণেশটাকে দিয়ে দেবে। কারণ রূপু বলেছিল, সুরজকে বলেছিল যে আমি সিংহের মুখে কিন্তু আটকে রেখে দিচ্ছি স্টিচিং প্লাস্টার। তাতে মোগনলালের ভিলেনিটা একমাত্র ওই যে অর্জুনের জায়গাটা আছে, যেটা সিনেমায় এবং বইয়ে এক, সেই জায়গাটায় কিন্তু মোগনলাল ভিলেন হিসাবে দেখা যাচ্ছে। তার বাইরে মোগনলাল কিন্তু সুপার ভিলেন হিসাবে দেখা যায়। মোগনলালের ভিলেনিটা লেভেল 2-তে যাচ্ছে কিন্তু যত কাণ্ড কাটনি। আমরা যদি মোগনলালকে জয় বাবা ফেলুনাথ বইতে দেখি আর মোগনলালকে যত কাণ্ড কাঠমান্ডু বইতে দেখি, দ্বিতীয়টাতে মোগনলাল আরো অনেক বেশি পলিশড। কিন্তু এখানটা একটা ব্যাপার আছে, মোগনলালের মধ্যে আমার যেটা মনে হচ্ছে, মোগনলাল ট্র্যাডিশনাল, মানে মোগনলাল কিন্তু ভয় দেখায়, মোগনলাল করাপশন করে, কিন্তু মোগনলালের ওই যে বলে না যে বেইমানিটাও করে একটা এথিক্স মেনে, মোগনলালের বেইমানির মধ্যেও কোথাও একটা এথিক্স আছে আমার মনে হচ্ছে। এবং সেই জন্য যখন নাকি আমি ওই সুরজলাল মেঘরাজ ক্যারেক্টারটাকে ডেভেলপ করলাম, সুরজলাল মেঘরাজের মধ্যে কিন্তু কোনো এথিক্স নেই। কারণ আমার মনে হয়েছে যে জেনারেশনের পার্থক্য কিন্তু এটা হয়। মানে তুমি যদি বোম্বের ইতিহাসটা পড়ো, মানে বোম্বের ইতিহাস, যে বোম্বেতে যে 2 নম্বরই কাজ কারবার গুলি হয় তার যে ইতিহাস, সেই দাউদের আগে যারা ছিল আর দাউদের পরে যারা ছিল তাদের মধ্যে কিন্তু এথিক্সে একদম পুরো আলাদা। যত দিন গেছে এথিক্স কিন্তু তত খারাপ হতে গেছে। এবার সেই ঘটনাটা ওই জন্য ছিল। এইবারে মোগনলাল মেঘরাজ ক্যারেক্টারটাকে যখন নাকি সত্যজিৎ রায় এবার সিনেমাতে আনলেন, ততদিনে 5 বছর কেটে গেছে। ভালো করে চিন্তা করে দেখো, সম্ভবত গল্প আর সিনেমার মধ্যে 5 বছর মানে বেরিয়ে গেছে। এবং 5 বছরের মধ্যে সত্যজিৎ রায় 2খানা সিনেমা করে ফেলেছে, একটা জনঅরণ্য এবং আরেকটা সত্যজিৎ। এইবারে সত্যজিৎ রায় যখন সিনেমাটা করলেন, আমি জয় বাবা ফেলুনাথটা বলি, আমি জানি না, এটা আমার মনে হচ্ছে, এটা আমি কিন্তু কোথাও পাইনি, এটা একেবারে আমার ধারণা। জয় বাবা ফেলুনাথের ব্যাকড্রপের সঙ্গে আমি প্রচন্ড ভাবে দেখতে গিয়ে শাখা প্রশাখার মিল পেয়েছি। দেখো, একটা অদ্ভুত ফ্যামিলি, সেই ফ্যামিলিতে একজন বুড়ো মানুষ আছে যে পুরো একদম একলা থাকে, ওখানে একলা গান শোনে। তারপরেই যে বৃদ্ধ মানুষটি, সে পরিবারের হত্যাকর্তা এবং তার কথাই পরিবারে চলে। শাখা পোশাকাতেও তাই, ভালো করে খেয়াল করে দেখো। তারপরের যে ছেলেরা, সেই ছেলেটা একেবারে মানে কাজের না, এখানে উমানাথ ঘোষাল। এবং বাবার সঙ্গে মানে এই যে মাঝখানের জন বাবা, একদম বড় বাবার কথা বলছি, সে তো একদম আলাদাই থাকে, এখানে সে গান শোনে, ওখানে তো সে মানে শাখা পোশাকায় সে জড়ো বড়। এই যে মাঝখানের জন যে ভদ্রলোক, তার সঙ্গে তার ছেলের সম্পর্ক কিন্তু ভালো। এবং ওখানে অনেক ছেলে আছে, এখানে একটি ছেলে আছে। তার কারণ এখানটায় কিন্তু উমানাথ ঘোষালকে রীতিমতো বলছেন অম্বিকা ঘোষাল যে যদি নাকি ধরা পড়ে যে তুমি চুরি করেছো বা তুমি মোগনলালকে দিয়েছো, আমি কিন্তু তোমাকেও পুলিশের কাছে তুলে দিতে পিছু পাবো, এইরকম একটা ব্যাপার। তার ফলে সত্যজিৎ রায় যখন ব্যাকড্রপটা সেট করলেন, ব্যাকড্রপটা কিন্তু তথাকথিত বাচ্চাদের গল্প হলেও একটা বেশ বড়দের গল্পের ব্যাকড্রপ সেট করলেন। এবং এই যখন ব্যাকড্রপটা সেট করলেন, তখন যখন এবার আবার ওই উৎপল দত্তের প্রসঙ্গে ফিরে আসি, যে প্রসঙ্গে আসছিলাম, উৎপল দত্তকে কিন্তু সেই জায়গাটায় ওই বইয়ের উৎপল দত্তের মতো দেখালে চলতো না। তাকে আরো বড় ভিলেন হিসাবে, আরো বড় করাপ্টেড ক্যারেক্টার হিসাবে দেখাতে হবে। এবং তখন আমরা কি দেখছি, তখন আমরা দেখছি উৎপল দত্ত নিজে আসছে, মোগনলাল মেঘরাজ নিজে আসছে, তা দিয়ে গল্প শুরু হচ্ছে। মোগনলাল মেঘরাজ নিজে এসে উমানাথকে বলছে যে তোমাকে এরকম গণেশ আছে, গণেশটা। উমানাথ বলছে এত টাকা না, বেচবো না।
এত টাকা না গো বেচবো না, এত টাকা, মানে এই যে ব্যাপারটা, এই যে ভিলেন, এবং তাকে দেখে বলছে যে ডাকু গন্ডারি আসছে, এবং উৎপল দত্তের অদ্ভুত চোখের চাউনি, অদ্ভুত হাসি, এবং সে একটা হাড় হিম করা ব্যাপার, ওই একটা আলো আধারি ঘর, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই ব্যাপারটা মানে লেভেল টুতে যখন নিয়ে যায়, লেভেল টুতে নিয়ে যায় কোথায়, সেই দৃশ্য, যে অর্জুনের দৃশ্য, যে পরিষ্কার একজনকে, মানে এখানটা মোগনলাল মেঘরাজ বা উৎপল দত্ত খুন করতে পারতেন, বা তাকে কোনো ক্ষতি করতে পারতেন, কিচ্ছু না করে শুধুমাত্র সাইকোলজিক্যাল প্লে করে। এবং সাইকোলজিক্যাল প্লেটা যেভাবে উৎপল দত্ত করলেন, এটা উৎপল দত্ত ছাড়া কেউ পারে না। এবং সবচেয়ে বড় কথা, এইখানে এই ভিলেনিটা, এই যে স্মুথ ভিলেন, এই স্মুথ ভিলেনিটা কিন্তু আমরা এই যে হাসি, পুরো হীরক রাজার দেশের হীরক রাজা, মানে ওই যে স্মুথ ভিলেন, এটা উৎপল দত্ত করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মনে আছে, আমি জানি না, মানে খুব মজা আছে, মানে এই যে যখন অর্জুন ছোড়াগুলি বের করতে পারছে না, উৎপল দত্ত অস্থির হয়ে পড়ছে, সে পাটাকে ঝাঁকাচ্ছে ক্রমাগত, মানে এই যে ম্যানারিজম, হ্যাঁ, মানে একটা সময় অব্দি সে ফেলুকে কনভিন্স করার চেষ্টা করলো, আপনি টাকা নিন। ফেলু বললো না, টাকা নেবো না। তারপর বললো, আরে আপনি ঘুরে দেখুন, তাতেও বললো নেবো না। তারপর বললো, উমানাথ ঘোষাল অলরেডি আমাকে কমিট করে ফেলেছে, হ্যাঁ, আরে তার তো। এবং সবচেয়ে বড় কথা, ও কিন্তু আরেকটা ভালো ব্যাপার এখানটায় কিন্তু একটা খুব মজা আছে, সেটা হচ্ছে বইয়ে একমাত্র আছে যে উমানাথ ঘোষাল আমাকে বেঁচে দিচ্ছে, এটা বইয়ে আছে। এখানে কিন্তু উৎপল দত্ত আরেকটা জিনিস প্ল্যান করে দিল, আরে আপনি ওর ব্যবসার কথা জানেন, মানে দর্শক তথা ফেলুদার মাথায় উমানাথও যে একটা মানে সাসপেক্ট হতে পারে, সেইটা কিন্তু উৎপল দত্ত ঢুকিয়ে দিলেন, খুব কায়দা করে ঢুকিয়ে দিলেন আর কি, মানে এই উৎপল দত্তের ক্যারেক্টারটা ঢুকিয়ে দিলেন। এইবারে মজা হচ্ছে যে একটা লেভেল অব্দি দরদাম চল, এক সময় গিয়ে ও বুঝলো যে আমি দরদাম করে পারবো না, ফেলু টাকাটা ছুড়ে দিল, টাকাটা টাং করে লাগলো, ওই যে দৃশ্যটা। তারপরে ওই যে উৎপল দত্তের পরিবর্তন, মানে এক সেকেন্ডে পরিবর্তন, ওই একটা জোভিয়াল হাসি হাসি ব্যাপার থেকে অর্জুনকে বললো তার তালে, এই যে এই যে এই যে এই যা, মানে একটা লোক ক্যাজুয়াল গল্প করছিল, ক্যাজুয়াল গল্প করতে করতে বললো অর্জুনকে বললো তার তালে, মানে এই ব্যাপারটা কিন্তু একেবারে মানে হলিউডি ঘরানার কিছু ভিলেন ছাড়া তুমি দেখতে পাবে না। মানে সে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছে, এই করছে ওই করছে, করতে করতে আচ্ছা ঠিক আছে বন্দুকটা বের করে গুলি করে দিল, মানে ওই ট্যারান্টিনো টাইপের গল্প, মানে একদম, মানে ট্যারান্টিনো পাল্প ফিকশন যদি তুমি দেখো, পাল্প ফিকশনের শুরুতে কি হচ্ছে, দুটো ছেলে মেয়ে বসে বসে গল্প করছে, গল্প করতে করতে বলছে যে তাহলে কি করা যায়, চলো এই ক্যাফেটাকে লুট করি। তারপরে কোথায় ক্যাফে কি করে লুট করবো, আরে এটা তো লুট করা সুবিধা, কোনো ইন্স্যুরেন্স নেই, কিছু নেই, ব্যাংকে তো অনেক ঝামেলা। এইটা কিন্তু সত্যজিৎ ওই একটা দৃশ্য করছে, ঠিক আগের দৃশ্য অব্দি আমরা কেউ ভাবতে পারি না যে এই লোকটা, এই যে হেসে হেসে কথা বলছে, পা নাচাচ্ছে, এবং কিছুটা আমাদের হাসি পাচ্ছে তাকে, এক সেকেন্ডের মধ্যে অর্জুনকে বলে তাকতালিয়া, এবং তখন উৎপলতে গলা পাল্টে যাচ্ছে। আপনি যদি কোনো, এখন অর্জুন খেলা দেখাবে, ও যে যখন বলছে যে আপনি এটা কি করছেন, উঠতে যাচ্ছে, এখন অর্জুন খেলা দেখাবে, ওই যে দুটো বন্দুক দেখছেন, এইবারে লেভেল 3-তে আসছে। এইবারে ফেলু উঠতে গেল, বন্দুক চালালো, একটা ভাস থামলো, ভালো করে চিন্তা করে দেখো, উৎপল দত্ত বলছে যে আরে দেখে মারতে পারো না, এই ভাসের দাম আমি তোমার মায়া থেকে কেটে নিই, মানে লোকটা মরলে আমার কোনো ব্যাপার না, আমার এই দামি ভাসটা তুমি ভাঙলে গেল, যেই ভাসটা পরে গিয়ে লালমোহন বাবু রিপ্লেস করছেন, এরকম করে তুলে নিয়ে গিয়ে ওই জায়গায় বসালে, মানে এই যে ব্যাপারটা, যে ফেলুদের বুঝিয়ে দেওয়া যে তোমরা কেউ না, তোমাদের জীবনের দাম আমার কাছে কিছু না, আমার এই ভাসটা ভাঙা বড় কথা। এবং ও এবারে গুলিটা তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে ঠিকই, এর পরের গুলিটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবে না, ফেলুর মাথা দিয়ে, মানে এরকম বসিয়ে রেখে একটা ফেলুর মতো একটা ক্যারেক্টারকে ওরকম ভাবে বসিয়ে রেখে হিউমিলেট করা, এইটা অসাধারণ। এবং এটা উৎপল দত্ত ছাড়া কেউ পারতো না, ওই 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 লেভেলে ব্যাপারটাকে নিয়ে যাওয়া। এবং এটা পুরোপুরি থিয়েট্রিক্যাল, মানে থিয়েটারে তো আমরা এগুলি দেখতে পাই যে লেভেল 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 উঠে যাওয়া, এটা উৎপল দত্ত অসাধারণ করেছিল। এবং তারপরে সেই উৎপল দত্ত যখন লাস্টে, যখন ফেলু বন্দুক ধরছে যে কেউ রক্ষা পাবে না মোগনলাল বাবু, তখন তার মুখের যে ভয়, সে চোখ দুটো ঠিক রেখে বেরিয়ে আসছে, কত টাকা চান আপনি মিস্টার, মানে হ্যাঁ, মানে চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছে, মানে ভাবা যায় না, এই উৎপল দত্ত ছাড়া মোগনলাল হয়ই না। তুমি ভেবে দেখো, তুমি তো সমকালের আরো 10টা ক্যারেক্টার নিয়ে ভেবে দেখো, তুমি বিকাশ রায়কে ভাবো না, বিকাশ রায় তো নাম করা ভিলেন ছিল, বিকাশ রায়কে মোগনলাল হয়, মোগনলাল উৎপল দত্তই হয়, আর কেউ হয় না আর কি। হ্যাঁ, মানে আমি পার্টিকুলারলি কৌশিক দা, আপনি শাখা প্রশাখার সাথে যে কানেকশনটা টানলেন খুবই ইউনিক, মানে এই ডিসকাশনটা বা এই আলোচনাটা আমার মনে হয় না কোথাও আগে করেছি। এটা আমার মনে হচ্ছে, এটা একদম পুরো আমার ধারণা, এটা মিথ্যাও হতে পারে। এবং তুমি দেখো আরেকটা কথা বলি, এটা আমার মনে হচ্ছে, দেখো শাখা প্রশাখার প্রত্যেকটা ক্যারেক্টারটা না নন কমিটাল, ভালো করে চিন্তা করে দেখো। এবং এই নন কমিটাল স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে, ভালো করে দেখো,
আমি বলি কাঞ্চনজঙ্ঘা যখন সত্যজিৎ রায় বানাচ্ছেন নিজের স্ক্রিপ্টে প্রথমবার নিজের স্ক্রিপ্ট সত্যজিৎ রায় বানাচ্ছে, তার আগে অব্দি কিন্তু সত্যজিৎ রায় যা গল্প সব একদম সত্যজিৎ গল্প ধরে, এমনকি ওই এটাও আছে লুচি মোহনভোগের জায়গায় লুচি হালুয়া করতে পারতেন, সত্যজিৎ রায় লুচি হালুয়া করলেন, উনি লুচি মোহনভোগই রাখলেন, মানে এইরকম ভাবে উনি গল্পটাকে মানে নিয়ে নিতেন স্ক্রিপ্ট, একটুও পাল্টানো যাবে না। এবার কাঞ্চনজঙ্ঘায় উনি প্রথম করলেন কি এমন একটা পরিবার নিয়ে কাজ শুরু করলেন যারা হচ্ছে একটু উচ্চ মধ্যবিত্ত, মানে যারা ধরো তোমার আমার চেয়ে একটু উপরে, আবার একেবারে উপরে না, মানে টাটা বিড়লা, মানে তারা সদ্য পয়সা পেয়েছে, হাতে পয়সা এসেছে, তারা সমাজে আরো 10টা লোক তাদের চেনে। এইবার তাদের পরিবারগুলিকে আমার মনে হয় সত্যজিৎ একটু কাছ থেকে দেখেছে। এবং কাঞ্চনজঙ্ঘার প্রতিটি ক্যারেক্টার দেখো নন কমিটমেন্ট, কেউ কারোর প্রতি কমিটমেন্ট নেই, মানে তার আগে অব্দি ধরো এই যে আমাদের ইমোশনাল বন্ডেজ, কাঞ্চনজঙ্ঘা কারুর সঙ্গে কারুর ইমোশনাল বন্ডেজ নেই। ভালো করে দেখবে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা 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 ইমোশনাল। সোনার কেল্লায় তুমি দেখো, সোনার কেল্লায় ভয়ঙ্কর ভাবে ইমোশন জড়িয়ে আছে, মা দুধ ঢেলে দিচ্ছে, ডায়লগ আছে যে আরে দুধটা খেয়ে যা, বাবাকে বলছে আরে ও যে পড়াশোনা করছে না কি হবে, তখন বাবা বলছে আরে ফেলুর মতো কি ওর ইয়ে আছে, মাস্টার আছে নাকি সেই স্কুল। মানে এই যে একটা ইমোশনাল বন্ডে যেটা ঘটতে ঘটতে যাচ্ছে, মাঝখানে সত্যজিৎ রায় জন অরণ্য বানিয়ে দিলেন, এবং এই যে ক্যারেক্টার গুলি বানিয়ে, এবং সময়টা তুমি দেখো 79, মানে 77-এর ঠিক পরে, মানে তখন একটা চরম ডিপ্রেশন গোটা দেশে গ্রাস করছে। এইবারে তুমি জয় বাবা ফেলুদা থেকে ক্যারেক্টার গুলি দেখো, ভালো করে দেখো, একমাত্র রূপুর দাদু আর রূপু ছাড়া কারোর সঙ্গে কারোর কোনো বন্ডেজ, সবাই পারস্পরিক নন কমিটাল। রূপুর বাবা রূপুর প্রতি নন কমিটাল, রূপু তার বাবা মার প্রতি নন কমিটাল, মানে একমাত্র রূপুর গোটা পরিবারের সঙ্গে বিকাশ সিংহ নন কমিটাল। একমাত্র রূপুর সঙ্গে দেখা যায় দুটো লোকের কমিটমেন্ট, এক হচ্ছে রূপুর দাদু আর দুই হচ্ছে শশীবাবু। শশীবাবু ক্যারেক্টারটা কিন্তু মাঝখান থেকে খুব ভালোভাবে তৈরি, একমাত্র ক্যারেক্টার জয় বাবা ফেলুদাকে তুমি ভালো করে খেয়াল করবে, যেই ক্যারেক্টারটাকে কিন্তু একদম আদি সত্যজিতের, মানে সত্যজিৎ যে গ্রামের লোকগুলিকে নিয়ে কাজ করতে, সেই লোকগুলির মতো করে কিন্তু তৈরি করছে। এবং রূপু জিজ্ঞাসা করছে তোমার হাতে রক্ত কেন, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যার হাতে ওই লাল রং লেগে গেছিল শশীবাবুর হাতে, ও জিজ্ঞাসা করছে তোমার হাতে রক্ত কেন, সেই শশীবাবুই লাস্টে মারা যাচ্ছে। এবং সবচেয়ে অবাক কাণ্ড দেখো এইখানে সিনেমাটায়, আমি মানে দুটো ব্যাপার আমি খেয়াল করেছি, তোমরা খেয়াল করেছো, নিশ্চয়ই খেয়াল করেছো। দেখো এই যে গল্পটায় সত্যজিৎ চেঞ্জ করলো, যে সুরজলাল মেঘরাজকে সরিয়ে দিল, সুরজলাল মেঘরাজ ক্যারেক্টারটা সরে গেল, তার ফলে কি হলো, তার ফলে হলো কি গোটা গল্পটাকে আনতে হলো রূপু আর রূপুর দাদুর মধ্যে। গল্পে কিন্তু রূপু আর রূপুর দাদুর মধ্যে কোনো কানেকশন নেই, ভালো করে খেয়াল করে দেখেছো তো, রূপু আর রূপুর দাদুর যে বন্ডিংটা, এই যে র্যাকফিট ক্যাপ্টেন স্পার্ক, এই যে ফান্ডাটা, এই ফান্ডাটা এই যে দাদুকে ওর সহযোগী ভাবে, এই ফান্ডাটা কিন্তু বইয়ে নেই। এটা সত্যজিৎ আনতে বাধ্য হলেন, কেন আনতে বাধ্য হলেন, তার কারণ তিনি সুরজলালকে সরিয়েছেন, সুরজলাল ক্যারেক্টারটাকে সরিয়ে দিয়েছেন। এইবার যখন নাকি সুরজলাল আসছে বা সুরজলাল থাকছে, তখন যে গল্পের গঠন ছিল, সেই গল্পের গঠনে কি হচ্ছে, ও কি বলে ওটা, শশীবাবু মুখের মধ্যে স্টিকিং প্লাস্টার দিয়ে অরিজিনাল গণেশ লাগাচ্ছে, অরিজিনাল গণেশ, আমি খেয়াল করতে বলছি অরিজিনাল কথাটা, অরিজিনাল গণেশ লাগাচ্ছে। শশীবাবু অরিজিনাল গণেশ পাচ্ছেন, শশীবাবু সেই অরিজিনাল গণেশ নিয়ে বিকাশকে দিচ্ছেন, বিকাশ সেই পুজোর মধ্যে মোগনলালকে দিতে পারবে না ভেবে তার রেডিওর মধ্যে অরিজিনাল গণেশ ঢুকিয়ে পাচ্ছে। এই তো স্কিম। এবার যখন নাকি মাথাটা নিয়ে ফেলু বার করছে, তখন দেখছে তার মধ্যে স্টিচিং প্লাস্টারটা আছে, গণেশটা নেই। এই গোটা গল্পটা হচ্ছে কিন্তু অরিজিনাল গণেশ, তাই তো। এইবারে যেই নাকি দাদুর কনসেপ্ট এলো এবং ইয়ে সরে গেল, আমার সুরজলাল সরে গেল, সত্যজিৎকে এবার ওইখানটা, এবং আরেকটা ব্যাপার এইখানটাতেও একটা ব্যাপার হয়েছে সুরজলালের ব্যাপারে, এই যে সুরজলাল শয়তান সিং ইত্যাদি ইত্যাদি, এই সুরজলালের ব্যাপারে কিন্তু গল্পে কোথাও ফেলুদা কি করে জানলো এটা সত্যজিৎ ব্যাখ্যা করে, এটা পুরো কিন্তু সেই কোথা থেকে কি হইয়া গেল, দস্যু মোহন পাল্লাইয়া গেল। ফেলুদা জেনেছে যে রূপু এটা শয়তান সিংকে মানে সুরজলালকে বলেছে, কোথা থেকে জানলো, বা রূপুর সঙ্গে কথোপকথন, বা রূপু ফেলুদাকে বলছে, বা রূপুর সঙ্গে ফেলুদার এনকাউন্টার হয়েছিল একদিন, ফেলুদা রূপুর বাড়িতে গেছিল, কোনো দৃশ্য নেই। ফেলুদা লাস্টে গিয়ে ওই যে বাড়িতে চা জল খাবার খাওয়া হচ্ছে, সেখানটায় গিয়ে ফেলুদা বলছে আমি জানতে পেরেছি যে রূপু এটা ইয়েকে বলেছিল সুরজলালকে। কোত্থেকে জানতে পেরেছে কোনো উত্তর নেই, কিন্তু এটা আমাদের মনে জাগে না কখন, মানে আসলে ছোটবেলায় পড়া তো, বড় হয়ে যখন পড়ি তখন পাঠগুলি চেঞ্জ হয়ে যায়। এবার সত্যজিৎ তো বুঝেছিলেন, মানে সত্যজিৎ তো বুঝেছেন যে এখানটা একটা গন্ডগোলের জায়গা তৈরি হয়ে আছে। এবার আইদার একটা বাচ্চাকে আমার ভিলেন হিসাবে দেখাতে হয়, যেটা বাজে ব্যাপার, একটা বাচ্চাদের মুভিতে একটা বাচ্চাকে আমি কি করে ভিলেন দেখাই, কারণ রূপু আর ইয়ে সমবয়সী,
একটা বাচ্চাকে আমি কি করে ভিলেন দেখাবো? তো তার জন্য দাদুকে আনতে হলো। এবার দাদু যে একটা বুদ্ধিমান লোক, সে কি পাগল যে একটা সে সত্যিকারের সোনার গণেশ বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেবে? তার জন্য সেটাকে নকল সোনার গণেশ বানাতে হবে। এইবারে এই গোটা স্কিমে বলি হলো কে? গোটা স্কিমের বলি কে হলো বলো? শশীবাবু। শশীবাবু একটা নকল গণেশের জন্য খুন হলো। শশীবাবুর জন্য সিনেমার কোথাও কোনো দুঃখ প্রকাশ। এই যে নন কমিটা, এই যে আমি নন কমিটের জায়গাটা কোন জায়গায় যাচ্ছে তুমি? শশীবাবু আলটিমেটলি দাদু আর নাতির খেলা, এ তো খেলাই বলবো, দাদু আর নাতির খেলা। এবং এখানটা দেখো, এখান থেকে আরেকটা গল্পের প্লট বেরিয়ে আসছে। এখানে কি গল্পের প্লটটা সত্যজিৎ রায় সিনেমায় তৈরি করলেন? অম্বিকা ঘোষাল দেখতে চাইলো, দেখি ফেলু কত বড় গোয়েন্দা ধরতে পারে। ঠিক আছে, এই ঠিক একই ব্যাপার যে দেখি ফেলু কত বড় গোয়েন্দা, এই প্লটকে সত্যজিৎ আবার ব্যবহার করলেন কোথায়? অমর সেন অন্তর্ধান রহস্য, একই প্লট। ভালো করে খেয়াল করে দেখো, সেম প্লট, যেটা কি সত্যজিৎ সিনেমায় নিলেন, সেম প্লটকে তিনি অমর সেন অন্তর্ধান রহস্য ইউজ করেন। এইবারে তুমি দেখো দুটো প্লটের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম প্লট। এইবারে মুশকিলটা হচ্ছে কি, যেহেতু শশীবাবুকে সরানো গেল না, সিনেমায় একটা ভয়ঙ্কর নন কমিটাল ব্যাপার রয়ে গেল যে শশীবাবু তাহলে কি দোষ করে? শশীবাবু তো মাঝখান থেকে খুন হয়ে, এবং সেই খুনটা হলো দাদু আর নাতির এই চ্যালেঞ্জ নেওয়ার চোখে। এবং সিনেমার কোথাও শশীবাবু মারা যাওয়ার পরে ফেলুদা যেরকম বলেছিলেন আমি অপমানের বদলা নেবো নয় ইয়ে ছেড়ে দেবো, কোথাও কিন্তু শশীবাবুর মৃত্যুর জন্য একজনও আক্ষেপ করেনি। ভালো করে খেয়াল করে দেখো, শশীবাবুর জন্য মানে শশীবাবু একদম এই যে এটা হতে পারে। এবার এখানটা থেকে আমি একটা দ্বিতীয় লেভেলে চলে যাই, হতে পারে সত্যজিৎ জেনে শুনেই কাজটা করছে। আর এই যে সম্পর্কগুলি, এই যে শাখা প্রশাখার ক্যারেক্টার, এই যে ধরো তোমার কি বলে ওটা কাঞ্চনজঙ্ঘার ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারগুলি এরা এতটাই নন কমিটাল, এদের কাছে শশীবাবুর মতো লোকেদের, এরা হচ্ছে টাকা দিয়েছি এসছে মরে গেছে, তাতে কি হয়েছে? তার মানে এই যে জায়গাটায় সত্যজিৎ সিনেমাটাকে নিয়ে গেলেন, এখানটায় কিন্তু জয় বাবা পেটুনাথ শুধু ছোটদের চিন্তার জায়গা রইল না, বড়দের চিন্তার এবং বড়দের একটা মানে কি বলবো একটা ডার্ক চিন্তার জায়গা মানে চলে আসে। যে এই ক্যারেক্টারগুলি এরকমই, যেখানে বাবা বলছে যে যদি নাকি আমার গণেশ খোয়া যায় আমি কিন্তু ছেলেকে বলছে তোমায় দিয়ে দেবো, ছেলে এবার ধান্দাবাজি করছে কি করে বাবার থেকে মানে ইয়ে করা যায়, মানে কারুর সঙ্গে কারুর কোনো মানসিক যোগাযোগ। যাদের নিজেদের মধ্যে মানসিক যোগাযোগ তারা শশীবাবুর জন্য দুঃখ প্রকাশ করবে না, এটাই স্বাভাবিক। যত দিন যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু সত্যি ডেভেলপ করেছে তার সিনেমার মধ্যে। এরকম আমার মনে পড়ছে যে মানে শাখা প্রশাখায় একটা সিন আছে যেখানে নাতি এসে দাদুকে বলছিল না 1 নম্বর 2 নম্বর, এরকমও জয় বাবা ফেলুনাতে যদি সেইভাবে দেখা যায় থ্রি মাস্কেটিয়ার্স ছাড়া সবাই কোথাও না কোথাও মিথ্যে কথা বলছে। একদম, আমি তো সেই জন্যই শাখা প্রশাখার সঙ্গে আলোচনায় আনলাম আর কি, শাখা প্রশাখাকে উঠিয়ে আনলাম এই কারণে যে গোটা গল্পের সেটিংটা তুমি চিন্তা করে দেখো, একই সেটিং এ সত্যজিৎ রায় গল্পটাকে ফেলছে। এবং ইয়েতেও তাই, মানে কাঞ্চনজঙ্ঘাতেও তাই, কাঞ্চনজঙ্ঘাতেও যে যার মতো চলছে, কারোর সঙ্গে কারোর দেখুন। এবং তুমি যেটা বলে শাখা প্রশাখা সবাই মিথ্যে কথা বলছে। জনঅরণ্যে দাদা আর ভাইয়ের মধ্যে রিলেশন দেখো, নন কমিটাল রিলেশন, একমাত্র বৌদির সঙ্গে সেই অর্থে ভালো সম্পর্ক আছে। অ্যাকশন সিনটাতে আরেকবার ফিরতে চাই, কারণ আমরা উৎপল দত্তকে নিয়ে কথা বললাম, আরো দুজন কামু মুখার্জি আর সন্তোষ দত্ত নিজে, মানে এদের কথা একটু বলতেই হবে। অবশ্যই অবশ্যই, মানে কামু মুখার্জি তো অসাধারণ, মানে কামু মুখার্জি সত্যি সত্যজিৎ রায় মানে যেই লোকের স্টকে কামু মুখার্জি আছে, কামু স্টক অ্যাক্টর ছিল, মানে আমি সত্যি বলছি, মানে ভাবা যায় না কামু মুখার্জি সত্যজিৎ রায় লিখেও গেছেন কামু মুখার্জি ছিল স্টক অ্যাক্টর, ডিজাইন বাগা বাইনে উপর থেকে মিষ্টি করছে, সেই মিষ্টি খাবার দৃশ্য কেউ ভালো করে করতে পারছে তাই কামু নেমে পড়ছে। নিজে লিখে গেছেন যে যে কজনকে দেখতে পাওয়া গেছে সবচেয়ে হাড় হাবাতের মতো খাচ্ছে তার মধ্যে একজন কামু মুখোপাধ্যায়। কামু মুখোপাধ্যায় গোটা সিনেমায় নেই, গোটা সিনেমায় দুটো লোক, অদ্ভুত ব্যাপার। এক নিপতির গল্পটা তো সবাই জানি আমরা, নিপতিকে ওই একটা সিনের জন্য নেওয়া হয়, মদ খেয়ে এসে মানে নেবে না সত্যি, মানে এই অবস্থা কি করে নেব, তা বলছে না একদিনের টাকাটা তো হয়ে যাবে, সেই ওই ইয়ে করে দাঁড় করিয়ে দিল গুপিগান বাগা বাইনে জেলের বাইরে দাঁড় করিয়ে দিল। আরে কামু মুখোপাধ্যায়ের ক্ষেত্রে বলছি, কামু মুখোপাধ্যায় যার স্টক আর্টিস্ট সেই লোকের তো অন্য কিছু লাগে না, কামু মুখোপাধ্যায় কি পারেন না পারেন সেটা তিনি ফটিকচাঁদে দেখিয়ে দিচ্ছে। এবার সেই কামু মুখোপাধ্যায়, এবার তুমি দেখো এই যে কামু মুখোপাধ্যায় ক্যারেক্টারটা সত্যজিৎটা কিরকম তৈরি করেন, যে লোকটাকে দেখেই আমাদের মনে হয় এই লোকটা ছুরি ছুটতে পারবে না, মানে এই জায়গাটাতে এই যে
দর্শকের টেনশনটা কোথায় তৈরি হয়? তোমরা সবাই পড়ছো ট্রুফো আর হিচককের মধ্যে যখন আলোচনা হচ্ছে, ট্রুফো হিচকককে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ সাসপেন্স অ্যান্ড হোয়াট ইজ সারপ্রাইজ। একটা বই আছে খুব ভালো পুরো। এবার ট্রুফো হিচকক, আমি ওই জায়গাতেই আসছি, সাসপেন্সের জায়গাতে এবার আসছি। ট্রুফো হিচকককে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি তো আপনাকে সাসপেন্সের সম্রাট বলে, তো সাসপেন্স আর সারপ্রাইজের পার্থক্য। তাই এবার হিচকক একটা খুব ভালো উদাহরণ দিয়েছে, বললেন যে ধরো দুটো লোক টেবিলে বসে হোটেলে খাচ্ছে, খেতে খেতে তাদের মধ্যে একটা বোম দাম, আমরা সব চমকি, দ্যাট ইজ সারপ্রাইজ। ইট লাস্ট ফর 1 or 2 সেকেন্ডস, 1 or 2 সেকেন্ডের জন্য আমরা চমকে যাচ্ছি। এবার আমি যদি সিনেমাটা করি অন্যভাবে, বলছি কিভাবে করবো? বলছে আমি টেবিলের তলায় প্রথমেই দেখিয়ে দেবো যে টেবিলের তলায় একটা টাইম বোম, টাইম বোমটা টিক টিক করতে। এবার লোক দুটো আলোচনা, বলছে কি নিয়ে আলোচনা করবো? যা খুশি, মেয়ে নিয়ে আলোচনা করতে পারে, সিনেমা নিয়ে আলোচনা করতে পারে, এমনি গল্প করতে পারে। 2 মিনিট ওটা গল্প করবে, তারপর টাইম বোম দেখা, আবার ওরা গল্প করবে, আবার টাইম বোম দেখা। বলছে লাস্টে তুফো জিজ্ঞাসা করছে লাস্টে কি হবে? বোমটা ফাটবে? বলছে ফাটতেও পারে, না ফাটতে পারে, ফাটাটা বড় ইস্যু। আমি সাসপেন্সটা তৈরি করে রাখলাম 5 মিনিট, ওইটা বড় ইস্যু। এই যে আমি 5 মিনিট লোকদেরকে চেয়ারে বসিয়ে রাখলাম যে এই ফাটলো এই ফাটলো, ফাটাতেই হবে আমার কোনো গ্যারেন্টি নেই। এমনও হতে পারে লোক দুটো বেরিয়ে আসলো, পিছনে তাদের দুম করে আসতে একটা আওয়াজ পাবে, লোক দুটো ঘাড় ঘুরিয়ে বলে কি হলো রে, মানে এটাও হতে পারে, তারা মরবেই, তার কোনো গ্যারেন্টি। সত্যজিৎ কিন্তু ঠিক এটাকেই ইউজ করবে। প্রথমেই এমন একটা লোক মানে কামু মুখোপাধ্যায়কে ব্যবহার করলেন, যেই লোকটাকে দেখেই মনে হয় যে এই লোকটা একটা ছুরিও ছুটতে পারে। কাস্তে কাস্তে আসছে, পুরো বেঁকে গেছে, গল্পেও সেরকমই ছিল, পুরো বেঁকে গেছে, একটা লুলুরে প্যান্ট পরা, চশমাটাও ঝাপসা, কত বড় বড় চোখ, মানে চোখটা ওইরকম ভাবে দেখা যাচ্ছে, বড় বড় চোখ, গোঁপ ঝুলে এসছে। এবং সবচেয়ে বড় কথা, সেই লোকটা যখন সেই বাক্সা, সেই অর্জুনের 13 নম্বর বাক্সা 13 নম্বর বাক্সা যখন খোলা হচ্ছে, ছুরি গুলি দেখে কিন্তু আমাদের এইরকম চকচকে, এবারে ওই লোকটার মধ্যে যা গন্ডগোল, তার ছুরিতে কোনো গন্ডগোল নেই, ছুরিতে একটু জম পর্যন্ত নেই, মানে যদি একবার ঢোকে একদম A4 করে ঢুকে, তারপরে তাক্তা বাক্স আর তাক্তা লেয়া, তক্তার মধ্যে গোটা তক্তার মধ্যে দাগ দাগ দাগ, তার মানে এখানে আগেও লোক দাঁড় করিয়েছে এবং তাদেরকে ওইরকম ভাবে মারা হয়েছে। এবং সেইখানটায় আমরা সবাই জানি, এটা বহুবার বহু চর্চিত, সেইখানটায় উনি সাসপেন্সটা কি করে লিঙ্গার করছেন, আমাদের তখন পরিষ্কার মনে হয় ফেলু এটা হতে দিবে, মানে এটা যে কারণ মনে হয় যে ফেলু থাকতে এটা হবে, হতে দেবে। এইবারে তো ফেলু ওটা বিরোধিতা করে, যে আলোচনাটা প্রথমে করলো, ওই গুলি হলো, ফেলু বসে রইলো, মাথায় হাত দিয়ে এরকম করে বসে রইলো ফেলু। এবার ফেলুর এরকম করে বসে থাকা দেখে সন্তোষ দত্ত বুঝে গেছে যে এবার হয়ে গেল, আমাকে দাঁড়াতেই হচ্ছে। আর ওদিকে আই আঙ্কেলজি, এইবারে জটায়ু সাসপেন্সটা ক্রিয়েট করা শুরু করলো, এবারে টাইম নেওয়া শুরু করলো। আমরা ভাবতে শুরু করলাম এই টাইমটা নিয়ে কি আলটিমেটলি বাঁচতে পারবে। প্রথমে কি করলো, যেটা বিষ ভেবেছিল, শরবতে বিষ নাই, শরবতটা খেয়ে, মানে মরে তো গেছি, শরবত কেন ইয়ে করি, শরবতটা গোটাটা খেয়ে বলো জব্বর শরবত, দারুণ পেস্তা দেওয়া শরবত ছিল। তারপরে বলো আসবে, এবার ঘড়ি খুঁজছে, এই যে টাইম যে নিচ্ছে। একটা লোক যখন নাকি বোঝে যে আমার মৃত্যু এসে গেছে, তখন মৃত্যুকে যথাসম্ভব মানে লিঙ্গার করার চেষ্টা, যে একটু পরে আসুক, আরেকটু পরে আসুক। তাই হলো, প্রথমে ঘড়িটা খুলে রাখলো, তারপরে ভাসটা, মানে দরকার নেই কিন্তু ভাসটাকে রিপ্লেস করলো, তারপরে ফেলুবাবু গেলাম তাহলে এরকম, তারপরে তো অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা সবার মনে আছে, হরি বল করে বাজতে থাকে। এবং তখন তিনি দাঁড়ালেন, এবং দাঁড়িয়েই সন্তোষ দত্ত, সবাই জানে দাঁড়িয়েই স্ট্যাচু, মানে একটা লোকটা আপনি সন্তোষ দত্ত কিভাবে করলেন, মানে একটা লোকের বডি শক্ত হয়ে যাওয়া, ভালো করে খেয়াল করে দেখবেন, উনি যখন দাঁড়ালেন তখন তার মাসেলগুলি একরকম, যেই দাঁড়ালেন দাঁড়িয়ে বডি পুরো স্টিফ, মানে এই যে স্টিফনেসটা কিন্তু দেখা যায়, মানে ওই যে বললাম যে উৎপল দত্ত যেভাবে নিজেকে চেঞ্জ করলেন, এটা হাসি খুশি জোভিয়াল ভিলেন থেকে চট করে ওই বাকফার তালেয়া, সন্তোষ দত্ত যেরকম আস্তে 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 তক্তায় যেই পিঠ ঠেকানো মাত্র বডিটা একদম পুরো কাঠের মতো শক্ত, তারপর তো খাট 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 করে পড়তে থাকলো। তারপরে তো যখন হয়ে গেল তখন ও দাঁড়িয়ে আছে, তারপর গোটা বডি এই যে জায়গাটা এই যে শক্ত করে দিয়েছে, একটা মানুষ যদি বডি শক্ত করে দেয়, গোটা বডি যদি এটা কাঠের মতো হয়ে যায়, তাহলে কিন্তু তার হাঁটু ভাঁজ হয়ে সে পুরো একদম এরম ভাবে পড়বে। এবং সেই জন্য যখন জটায়ু পড়ছে, ভালো করে খেয়াল করে দেবে, পুরো এইরম ভাবে পড়ছে, তখনই বলে দুধ লে আবার জানতে। আরেকটা কথা বলুন কৌশিক, আপনি ওই সাসপেন্সের কথাটা বলছিলেন, আমি জানি না, আমি জাস্ট গেসিং,
যে বারবার জটায়ু বলছে না 1 মিনিট, এটা কি কোথাও বব বিশ্বাসের রেফারেন্স হয়ে আসে? হ্যাঁ, না, এটা তো আসে, আমার তো বারবার মনে হচ্ছে তো বব বিশ্বাসের রেফারেন্স তো আমার তো মানে দেখো, এটা তো সত্যি কথা, যত বাঙালি পরিচালক সিনেমা করেছে প্রত্যেকে কিছু না কিছু ভাবে সত্যজিৎকে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছে। এবং মানে এমন কি, মানে আমি জানি না রে সিরিজটা যে হয়েছে এটা তোমাদের কারোর মনে হয়েছে কিনা জানি না, আমার তো খুব মনে হয়েছে সুজিতের ওই যে প্রথম সিনেমাটা, যেটা একদম একদম শুরুর যে সিনেমা, ওখানটা সেই কোটের মাপ দিচ্ছিল, ওটাতে পুরো আমার নায়কের সেই জামার মাপ, পাঞ্জাবির মাপ দেওয়ার মতো লাগছিল। আমি জানি না সুজিত ভেবে এটা করেছেন না, মানে এটা আমার লেগেছে। আচ্ছা, 1 মিনিটটা তো আমার মানে পরিষ্কার, মানে এটা মানে এটাই আমার কোনো ডাউট নেই, এটা বব বিশ্বাসের 1 মিনিট একেবারে লালমোহন বাবুর 1 মিনিট, মানে এটা আমার কোনো সন্দেহ নেই, এটা আমার মনে হয় খুব মানে ভেবে চিন্তেই করো, তার কারণ বাঙালি পরিচালক, সে এইসব দেখে বড় হয়েছে, সেটাই। মানে আরেকটা জিনিস, আপনি যখন সাসপেন্স আর সারপ্রাইজের কথা বলছিলেন, যদি জয়বাবা ফেলুনাথের সিনেমার প্রেক্ষাপটে একটা তো মোহনলাল মেঘরাজকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছে যে আমরা যে জানি এ কিছু একটা করবে, ওই যে ওই সাসপেন্স, পাশে অনেক কটা সারপ্রাইজ চলছিল। আপনি যখন ওই র্যাকসিটের কথা বললেন, আমি ওরকম জানার ইচ্ছে আর ওরকম কিছু আছে কিনা। শুরুতে মনে আছে সিঁড়ি দিয়ে নামছে বিকাশ সিংহ, বলে হ্যাঁ একসময় আমি ছিলাম হ্যাডক, ক্যাপ্টেন ও ছিল টিনটিন, হ্যাঁ, তো তাহলে কি আপনি র্যাকসিট? বলে হ্যাঁ হতেও পারে এরকম। এবার তারপরে যখন রুকুর কাছে যায় ওই সপ্তমীর দিন বিয়েতে, রুকু তখন বলে হ্যাঁ আমি গণেশটা ওই এলো, আমি সব বাড়ি পেতে শুনেছি, তারপরে আমি র্যাকসিটের কাছে গেলাম। এবার আমরা তখন ভাবছি কি ওই তো বিকাশ সিংহর কাছে গেছে, ওই জেনে গেছে, উমা হঠাৎ দেখি যে ও দাদু, দাদু হলো র্যাকসিট। এই যে সারপ্রাইজটা, মানে রেড এরকম কি? হেরিংস গুলো সাজানো সাজানো আছে চারিদিকে। একদম একদম একদম, মানে এইগুলি তো মজা, মানে এইখানে টিনটিনের একটা অদ্ভুত ব্যাপার, তুমি দেখো মানে টিনটিনের রেফারেন্স কতবার আসছে, মানে টিনটিনের রেফারেন্সটা আমি সত্যজিৎ প্রচুর দেখি। সোনার কে, মানে একটু অন্য জায়গায় যাচ্ছে, মানে এই জাস্ট তুমি টিনটিনের কথাটা বললে সেই জন্য বলছি। সোনার কে তপেশের হাতে কি বইছিল? টিনটিন ইনটিন, ভালো করে খেয়াল করো, যখন তপেশকে দেখা যায় টিনটিন ইনটিন। রুকুর ঘরে যখন যায়, রুকুর ঘরে যখন গেল, ব্ল্যাক আইল্যান্ড, ব্ল্যাক আইল্যান্ড ছিল না, ব্রোকেনিয়ার ছিল। না না ব্ল্যাক আইল্যান্ড ছিল, ব্রোকেনিয়ারটা ছিল হলো ওইখানটায়। বোধহয় তোপসের কাছে ছিল, যখন বলবে হ্যাঁ তোমসের কাছে ছিল, যে জঙ্গল বলতে কি জঙ্গল মনে বলতে পড়ে? কি মনে হয়। মঙ্গল বলতে কি মনে হয়, ওই তো ওই না না, ওখানে আরেকটাও ইন্টারেস্টিং জিনিস আছে, যে ব্রোকেনিয়ারের গল্পটা কি, ওই আরুম্বায়া ফেটিস, আরুম্বায়া ফেটিসে কি ছিল, ওই ওই ফেটিসটার কানে ছিল ইয়েটা, একদম, আর ওদিকে করাল কুমারে ইয়ের ভেতরে মুখে। এবং আরেকটা জিনিস হলো, যখন ওই বলে না শশীবাবু সিং আক্তারির গান জঙ্গল বলতে কি মনে পড়ে, কিং অফ জঙ্গল, ক্যামেরাটা জুম করে ব্রোকেনিয়ারের কভার পেজটায় অরুম্বায়া ফেটিসটা রয়েছে ইয়েতে, অরুম্বায়া ফেটিসের উপরে, তারপরেই চলে যায় কাট ওই সিংহ, মানে পুরো। টিনের ব্যাপারটা তো আমি সন্দীপ বাবুর থেকে নিজে শুনেছি, যে টিনের এমনকি আনন্দ মেলায় এই যে প্রথম, এটা কিন্তু জানি না তোমরা জানো কিনা সবাই, আনন্দ মেলায় এই যে টিনটা চালু হলো, প্রথম তো কাঁকড়া রহস্য হয়েছিল, এটা কিন্তু বীরেন্দ্রনাথ চক্রবর্তীকে সত্যজিৎ রায় বলেছে, আপনি যদি পারেন এটার একটা রাইট জোগাড় করে আনুন, এই দুর্দান্ত জিনিস, এই রাইট জোগাড় করে আপনি এর অনুবাদ করে ইয়েতে ছাপুন। টিনটিন নতুন বেরোলে ফেলুদা ঠিক যেটা করতো, যে নতুন কোনো টিনটিন বেরোলে আগে ফেলুদা পড়বে, পরে তপসে পড়বে। বাড়িতে ওটাই হতো, আগে সত্যজিৎ রায় পড়ে শেষ করতেন মিথুনের বই, তারপরে সন্দীপ রায় সেটা হাতে পেতেন পড়ে শেষ করতে। এই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে হতো। আচ্ছা অরূপদা, তোমার সাথে কথা হচ্ছিল ডিসকাশনটা স্টার্ট হওয়ার আগে, জয়বাবা ফেলুনাথের ক্যামেরার কাজ নিয়ে আমরা কথা বলছিলাম কিছু, আর আমরা মানে এর আগেও সত্যজিতের যে অন্য অন্য জায়গাগুলো শুটিং, লখনৌই বলো বা আমরা বেনারসি বলি বা গ্রাম বাংলা তো আছেই, সেটা আমরা একটা একটা রাষ্ট্রিক ইন্ডিয়াকে যে ক্যাপচার করেছে, সেটাও এখানেও অনেকটা করে করেছে। সেই বিষয়ে অরূপদা তুমি কি বলছিলে যদি সবাইকে বলো এখন। মানে হ্যাঁ, মানে শতরঞ্জকে খিলাড়ি নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, ওখানে যেরকম ভাবে লখনৌটা ক্যাপচার হয়েছে, বেনারসকে আমরা আগে অপরাজিততে খুব সুন্দরভাবে ক্যাপচার হতে দেখেছি। এখানে এসে মানে যখন জয়বাবা ফেলুনাথ দেখছি, ইকুয়ালি পুরো টোনটা আলাদা, কনটেক্সটটা আলাদা, কিন্তু একই রকম ভাবে গলিগুলো, রাত্রির বেলায় ফেলুদারা তিনজন হাঁটছে, সকালবেলায় একজন যাচ্ছে গরুটাকে পেরিয়ে এগিয়ে যাচ্ছে, সরু গলির বাড়িটা, মগনলালের বাড়ি, দরজা দুর্দান্ত, মানে খুব সুন্দর ভাবে। তো কৌশিকদা, ক্যামেরার কাজ এবং বেনারস যেভাবে ক্যাপচার হয়েছে সেইটা নিয়ে যদি কিছু বলো। না, ব্যাপার কি বলতো, সত্যি কথা বলতে কি, সত্যজিৎ রায়ের ক্যামেরার কাজ আমি ভালো করে বলছি, সত্যজিৎ রায় যদি হার্ট অ্যাটাকটা না হতো,
সত্যজিৎ রায়ের যত দিন গেছে, মানে এটা খুব সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সত্যজিৎ রায়ের যত দিন গেছে সিনেমাতে কথা তত বেড়েছে, এবং যেটা নাকি ওর সিনেমাকে ক্ষতিগ্রস্ত করছে। মানে এটা এখন মানে ভক্ত না হয়ে যদি তুমি বলো তাহলে এটা, না না তুমি বলো যে না উনি যা করেছেন সব মাস্টারপিস, সে জায়গায় আমি হয়তো ডিফার করি। কারণ সত্যজিৎ রায়ের সিনেমা প্রথম দিকের সিনেমা কবিতা, মানে তুই প্রথম দিকের সিনেমা করতে এখন অপরাজিত, অপরাজিততে সত্যজিৎ রায় কবিতা করেছেন, মানে ক্যামেরা দিয়ে কবিতা করেছেন। সেই কবিতা কিন্তু তোমার সুযোগও ছিল না, জয় বাবা ফেলুনাতে সেই সুযোগ ছিল না। বেনারসের ঘাট সত্যজিৎ রায়, এবং এটার একটা ব্যাপার আছে, তোমরা তো জানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেরকম একটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা নিজস্ব মজা আছে, একটা নিজস্ব রূপের জায়গা আছে। মানে পথের পাঁচালী যদি সত্যজিৎ রায় কালারে করতেন, পথের পাঁচালী এই জিনিস হতো, পরিষ্কার কথা এই জিনিস হতো না, অন্য জিনিস হতো। মানে সে ভালো হতো খারাপ হতো পরের কথা, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অন্যরকম সুরিয়ালিজম তৈরি করে, যে কারণে চ্যাপলিন শেষ দিন অব্দি প্রায় মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে থেকে গেছে, যে আমি দুটো কথা, সাইলেন্টও ছাড়বো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও ছাড়বো না। এই জন্য সেই সিটি লাইট নিয়ে রীতিমতো ঝগড়াঝাটি করে উনি তৈরি করবেন। এসে যাই হোক, এবার সত্যজিৎ রায়ের মানে ইয়েতে যখন প্রথম দিকের যে সিনেমাগুলো প্রচন্ড কথা কয়, জয় বাবা ফিল্মতে তার সুবিধা নেই। তোমার পথের পাঁচালী বলো, অপরাজিত বলো, ইভেন অপুর সংসারের মতো একটা ইন্টেন্স এরকম একটা জলসাগরের ডায়লগ কতটুকু বলো তো? ঠিক, হ্যাঁ, জলসাগরের ডায়লগ কতটুকু? এবার যতদিন যাচ্ছে গণশত্রু, আগন্তুক, সব ডায়লগ বেসড। এইবারে তুমি খুব দারুণ একটা জিনিস মানে ধরেছো, অপরাজিত আর জয় বাবা দুটোই পাশাপাশি ব্যানার অফ টেরি গল্প। একটাতে কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাই যে আমরা ইয়ের মধ্যে আছি, মানে তোমার ওই ইনডোরে শুটিং করা হচ্ছে, অনেক বেশি কথা, অনেক বেশি ঘটনা। তার কারণ সত্যজিৎ রায়ের কোনো স্কোপ নেই এই ঘটনাটাকে দেখা। এবার যেখানে যেখানে উনি দেখাচ্ছেন সেখানে কিন্তু উনি এক্সেল করছেন। কোথায় এক্সেল করছেন আমি তোমায় বলি, বেনারসের গলি দিয়ে যাচ্ছেন। প্রথম কথা তো বইয়ে এমনিতেই বর্ণনা আছে, প্রথমে এদিক দিয়ে যাবে, বেল ফুলের গন্ধ পাবে, তারপরে ওদিকে যাবে এই গন্ধ পাবে, তারপর সে বোকা পাঠার গন্ধ পাবে, এরকম ব্যাপার আছে। মানে উনি কতটা ভালো ব্যাপারটাকে মনে রেখেছেন। এবার যখন ফেলুদা যাচ্ছে এবং ফেলুদার পিছন পিছন ক্যামেরা যাচ্ছে, সবকিছু আছে। এবার সত্যজিতের ডিটেলিং কোন জায়গাটা, একটা গামলার মধ্যে একটা টিনের নৌকোর উপর একটা প্রদীপ, স্টিমারটা ঘুরছে, মানে এই ডিটেলিং এ সত্যজিৎ আমাদের নিয়ে যাচ্ছে। ওই যে কচুরি বিক্রি হচ্ছে। আর তুমি একটা জিনিস দেখো, ভালো কথা, জনঅরণ্য মনে আছে? জনঅরণ্যে বড় বাজার কি সুন্দর দেখিয়েছিলেন তুমি বলো তো। জনঅরণ্যে 2-3 মিনিট শুধু বড় বাজার দেখিয়েছে, কোনো ডায়লগ নেই, শুধু বড় বাজার, বড় বড় লোহার পাত্রি, কড়াই, গামলা এসব দেখানো হচ্ছে, মানে গোটা বড় বাজার দেখাচ্ছে। এবার ঋত্বিক যেটা ধরো ইয়েতে বাড়ি থেকে পালিয়েতে করেছেন, ওটা তো সত্যজিৎ করতে পারেন যে 9 মিনিট কলকাতা দেখিয়েছিলেন বাড়ি থেকে পালিয়ে, কিচ্ছু নেই, 9 মিনিট কলকাতা চলছে। তা সেটা তো সত্যজিতের মানে এটা দরকারও নেই, আর কি অ্যাফোর্ডও করতে পারেন না। বা তুমি ধরো ওই মিডনাইট ইন প্যারিস সিনেমা ইয়ে যেটা করবে আমাদের পুরো 5 মিনিট শুধু প্যারিস দেখিয়ে গেল, সত্যজিৎ তো সেটা করতে পারেন না। এবার সত্যজিৎ সেই জন্য যেখানে যেখানে উনি সুযোগ পেতেন, যেমন ঘাট বলছো, ঘাটের কি দৃশ্য নিয়েছে, তলা থেকে উপরটা নিচ্ছে ধরে এই লোকটা যে ওদেরকে, এই যে তুমি যেটা কথা বলছো, ওই নীল শার্ট পরা লোকটা ওদের নিয়ে যাচ্ছে, এটা টানা একটা ট্রেল শট করতে পারতো, ধরে ট্রেল করতে পারতো, শটটা নিল তলা থেকে, লোকটাকে ওইখানে দেখা যাচ্ছে, গোটা ঘাটটা, পিছনের বিজ্ঞাপন, এদিকে লোক বসে, ওদিকে ছাতা, মানে পুরো শটটা তুমি ভালো করে যদি ফ্রিজ করে দেখো একটা ওয়ালপেপারের মতো লাগবে তোমার। এই জন্যই বলছি যে যেখানে সুযোগ পেয়েছেন সত্যজিৎ কিন্তু মানে সে পুরনো সত্যজিতে ফিরে গেছে। তুমি সবচেয়ে বড় কথা যেটা তুমি বললে, মানে অপরাজিততে যে ঘাট দেখিয়েছে, আমার মনে হয় না আজ অব্দি বেনারসের ঘাটকে অত মমতা নিয়ে কেউ দেখা যাচ্ছে, মানে ওই রকম মমতা নিয়ে। মানে অপরাজিত না, মানে পথের পাঁচালী তো মোটাও খুব ভালো, অপরাজিততে কোনো দৃশ্য দেখলে না পাগল হয়ে যেতে, কি দেখছি এগুলি, মানে যে কেউ দেখলে বলবে যে কি দেখছি। মানে পায়রা উড়ে যাও, পায়রা উড়ানো তো আবার কায়দা করেছিল, সেটা বোম ফাটিয়ে মানে সব পায়রা যাতে একসঙ্গে উড়ে যায়, এবং সেই পায়রা ওরা কিন্তু জয় বাবা ফেলুনাতে আছে, মজার কথা। এক্স্যাক্টলি ওটাই আমি বলছিলাম যে ওখানে পায়রা ওড়ানোটা অনেকটা বেশি, মানে যখন প্রথম হরিহরকে দেখানো হচ্ছে তার আগে পায়রা, তারপর হরিহরের মৃত্যুর পরে পায়রা, এখানে একদম শুরুতে নাম দেখানো আর খেল খতম, মানে অল্প একটু, মানে ওই যে আপনি যেটা বলছিলেন কৌশিক দা, যে লোকটা আস্তে আস্তে ফিজিক্যালি লিমিটেড হয়ে আসছে, সেইটা কোথাও বোঝা যায় ক্রোনোলজিটা দেখলে, বোঝা যায়। তার কারণ না
আমি তো সত্যি বলছি, তুমি ভালো করে দেখবে ক্যামেরার কাজ, যেটা তুমি বললে ক্যামেরার কাজ যদি দেখো, পথের পাঁচালী এবং অপরাজিত মানে পুরো মানে ব্রেফও দাঁড়িয়ে আছে মুভি ক্যামেরা নিয়ে, মানে ব্রেফও দেখলে যেরকম লাগে, আমি সত্যি বলছি মানে সত্যজিৎ এটা স্বীকার করেছেন, সত্যজিৎ ব্রেফোর বই এনে সুব্রত মিত্রকে দিয়ে দিয়েছে, এই লোকটার মতো আমার দরকার, বাংলা কথা, এবার যা করবার করে। মানে সুব্রত মিত্র করেও ছিল জিনিসটা, মানে ওই রকম ভাবে একদম সবচেয়ে বড় কথা কি ধরে ধরে কাজ, ক্যামেরা মুভ করছে। তুমি সত্যজিতের অপরাজিতে ওই যে কথকটা অপুকে খুঁজতে আসছে, দেখ তো অপু কোথায়, বা কথকটা খুঁজতে আসছে টাক 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 করে। আর আচ্ছা ওটাও দরকার নেই, অপুর যে শটটা আছে, অপু ওই যে লোকটা যে ব্যায়াম করছিল ওই গদা, তার কাছে আসছে, ওই কোণা থেকে 2-3টে কথক পরপর পেরোচ্ছে, দেখবে ভয়ে আবার চেঞ্জ হচ্ছে, এক একজন কথক এক এক ভয়ে বলছে, এবার অপু আসছে, উঠছে নিচে নামছে, উপরে ক্যামেরা একদম আস্তে 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 আস্তে, ইন টাইম অফ ওই যে ইন দ্য মুড অফ লাভ, ওই চাইনিজ সিনেমা ওয়াংকার ওয়াই এর সিনেমা যেরকম ধীরে 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 ক্যামেরা মুভ করে দেখবে, ওরে ইয়েতে ঠিক সেরকম, মানে তোমার অপরাজিতে সেরকম ক্যামেরা এরকম করে মুভ করছে, তুমি দেখবে পুরো জাত মুভমেন্ট ক্যামেরা অপরাজিততে, পথের পাঁচালীতেও তাই, ক্যামেরা এরকম করে মুভ করছে, মানে আমি অবাক হয়ে যাই। অপরাজিত এখন যখন দেখি, প্রথমবার যখন দেখেছিলাম বুঝিনি, এখন তো অন্যভাবে দেখি আর কি, আমি করেছে লোকটা, সেই লোকেরই যখন গণশত্রু দেখি আমি দুঃখিত, সত্যি কথা ফিজিক্যালি অনেক মানে আটকে গেছিল। আরেকটা খুব ইন্টারেস্টিং চরিত্র আমার লাগে কৌশিক দা, আমি মানে এটা বলার ইচ্ছা ছিল জয় বাবা ফেলুনাথের, ওই যে একটা চরিত্র আছে যে ক্যালকাটা লজে আরেকজন টাওয়েল চেঞ্জ করে রানিং হট এন্ড কোল্ড অ্যাটাচমেন্ট আছে, এই যে মানে অনেক তো ফেলুদা, অনেকে ডিটেকটিভ, অনেকে অ্যাডাপ্টেশন তো করে, তারা কেউ এই চরিত্রটা রেখে ওই বেঙ্গলিনেসটার কথা আনার কথা ভাববে না, এই ডিফারেন্সটাই হয়ে যায়। এটা একটা সত্যি কথা, মানে আমি যেহেতু বহু বছর, মানে আমার ইদানিং ধরো গত 4-5 বছর আমি প্রপার ধরো বেঙ্গলে আছি, তার আগে আমি তো 10 বছর দার্জিলিং গেছিলাম, মানে কালিম্পং গেছিলাম, কিন্তু সেই অর্থে মানে আমি মানে ফিজিক্যালি বলছি না, কালিম্পং এর কালচারের সঙ্গে বাঙালি কালচারের কোনো মিল, কথাটা বুঝতে পারছি। তার আগে আমি থাকতাম হচ্ছে ইয়েতে, দিল্লিতে, বহু বছর আমার পড়াশোনা দিল্লিতে, এইবারে তার ফলে যারা ঘুরতে যেত, দিল্লি ঘুরতে যেত, কালিম্পং ঘুরতে যেত, বিশেষ করে কালিম্পং এ, আমি এই ধরনের বাঙালি, এই একটা দারুণ বিষয় তুলেছো আর কি, বুঝেছো, এমন একটা বিষয় তুলেছো যে ব্যক্তিগত ব্যাপারে রিলেট করতে পারি। এবার এই ধরনের বাঙালিদের, এই যে তুমি বলেছো যেখানেই যাই, আমি যদি চাঁদেও যাই, আমি দুপুরবেলা মাংস, ডাল ভাত মাংস খেয়ে কোলবালিশ পায়ের তলায় রেখে ঘুমাবো 2 ঘন্টা, মানে এই যে কালচার। এবং যেখানে যে কোনো জায়গাতে গিয়ে, মানে এই যে কালিম্পং এর তুমি গেলেই দেখতে পাবে কুৎসিত বাংলা বানানে লেখা, মানে নেপালিরা লিখেছে আর কি, মানে বানানের কোনো মা বাপ নেই, বৌদির হোটেল, সে বৌদির হোটেলে বানানো ওই রকমই হোটেল, হ্যাঁ, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, বাঙালি পরিষ্কার বাঙালি খাবার, তাতেও লোকজন মানে গিয়ে গিয়ে ভিড় করছে। এবারে আমার কথা হচ্ছে যে কালিম্পং এর নিজস্ব খাবার প্রচুর ভালো আছে, দে ডোন্ট বদার, মানে আমি খারাপ কথা বলছি না, কিন্তু মানে এই জাতীয় যারা, মানে এই যে সত্যজিৎ যাদের বহু লোক আছে কিন্তু যারা খায়, এবার তারা কি খাচ্ছে, আর এবার তারা তাদের কাছে এক্সোটিক ফুড কি মোমোর বাইরে তারা যাচ্ছে, তারা থাইপোর নাম শোনেন, কালিম্পং এর থাইপো বিখ্যাত, তারা থাইপোর নাম শোনেন, খাওয়া তো পরের কথা, খেতে দিলে খাবে না, মানে এরকম একটা ব্যাপার, তারা মোমোটা খাবে, মোমোর নাম ইদানিং শুনেছে। এইবারে তারা, আমার এখনো মনে আছে কালিম্পং এ আমাদের টেম্পারেচার, কালিম্পং এ মানে যে কটা হিল স্টেশন আছে, কালিম্পং এর টেম্পারেচার সবচেয়ে সুদিন, মানে তুমি খুব ঠান্ডা কখনোই পাবে না, আবার দারুণ গরম তোমার কখনোই লাগবে না, ফ্যান চালাতে হবে না, আবার যে তোমার মানে শীতকালে প্রচন্ড ঠান্ডা সেরকম ওই 6-7-এর নিচে নামে না, খুব শীতে 6-7, আর গরমকালে এই 23-24। আচ্ছা এবারে তুমি বলো 23-24 আমাদের বাড়ির এসি তার চেয়ে কমে থাকে, 20-22 আমাদের বাড়ির এসি থাকে। আমার পরিষ্কার মনে আছে মে মাস জুন মাসে কালিম্পংয়ে যখন 24-25 বহু বাঙালি মাংকি ক্যাপ পরে, কোট পরে তারা ঘুরে বেড়াচ্ছে কালিম্পংয়ে, আমি অবাক, মানে কেন, মানে কেন, আমি পাহাড়ে এসেছি মানে আমাকে মাংকি ক্যাপ করতে, গলায় একটি মাফলার, আমি টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, খুব স্বাভাবিক। পরে যখন আমরা, তোমার ঘরে যদি এসি চালানো থাকে এবং সেটা যদি 20 বা 25-এ থাকে, 25-এ যদি থাকে, তুমি কি মাংকি ক্যাপ পরে সব বেড়াতে পারো, অদ্ভুত ব্যাপার, মানে এরা হচ্ছে মানে আমি, এবং এসে সেখানটায় গিয়ে তারা বাংলায় মানে, এবং মানে গোটা ব্যাপারটার মধ্যে কোনো অ্যাডাপ্টেশন, এই যে ভদ্রলোকটা
এই ভদ্রলোকের কোনো অ্যাডাপ্টেশন নেই। তার রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার থাকবে, তার মাছ ভাত লাগবে, মাছ যেন টাটকা মাছ হয়, সদ্য সমুদ্র থেকে আনা মাছ হয়। দিল্লির মতো জায়গায় গিয়ে আমি শুনেছি যে, মানে আমি সত্যি বলছি, দিল্লির মতো জায়গায় বহু লোককে শুনেছি টাটকা মাছ পাওয়া যাবে। দিল্লিতে কোথায় যমুনা, সেখান থেকে টাটকা মাছ আনা ওরকম কোনো সম্ভব নেই। কালিম্পংয়ে গিয়ে টাটকা মাছ চায়, কি আশ্চর্য কথা! পাহাড়ের মাথায় যে শিলিগুড়ি থেকে উঠতে 3 ঘন্টা লাগে, সেখানে টাটকা মাছ পাবে কি করে? শিলিগুড়ির মাছই পাশে, আর শিলিগুড়িরও মাছ আসে পুরনো। এবার এই ক্যারেক্টার গুলো না সত্যি খুব ভালো ছিল, যে আমরা যেখানে যে এটা সত্যি খুব ভালো করেছে। মানে জয় বাবা ফিল্ম আপনি এত আলোচনা, এই লোকটাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না, সত্যি কথা। এটা দারুণ আলোচনা তুলেছে তুমি, আমারও মাথায় ছিল না, তুমি তুললে বলে আমি বলছি এই লোকটাকে এত রিলেট করা যায়। এবং কি তাদের ধারণা হচ্ছে যে ঢুকেই তাদের মনে হয় হোটেল আমাকে চুরি করতে এসেছে, মানে আমাকে এই চোরের দুনিয়া থেকে সাবধান থাকতে, দুনিয়া আছেই আমাকে চুরি করার জন্য, এরা আমাকে লুটে নেবে, আমি যদি সাবধান না থাকি আমি লুটে যাবো। তখন ওই আর কি, এটা পাওয়া যাবে তো, ওটা পাওয়া যাবে তো, সেটা পাওয়া যাবে তো, এই পাওয়া যায়, ওই পাওয়া যায়। ভদ্রলোক যেভাবে তাকান, মানে যখন ফেলুদা বা জটায়ু চরিত্রগুলো মানে তাকানোটা মানে একদম রিলেটেবল, খুব নির্বিকার। আরেকটা জিনিস হলো পুরো এনার্জিটা, মানে এদিকে জটায়ুর এনার্জি সবসময় এক্সাইটেড, 4বার উনি ভদ্রলোক এসছে, 4বারই খুব নির্বিকার বসে আছে। এরা বলে চলে গেল ফুল এনার্জি নিয়ে যে হ্যাঁ ওই ফোনটা এসছে, আচ্ছা আমি ফোনটা এখনই এসে গেল, খুব উৎসাহিত। হঠাৎ ভদ্রলোক ওরকম বলে উঠলো, আচ্ছা আপনারা কি রোজ তোয়ালেটা চেঞ্জ করেন? উনার কিছু আসে যায় না, ওই যে বললাম দে ডোন্ট বদার, মানে তারা, মানে আমি ঠিকঠাক খাচ্ছি যাচ্ছি, দুপুরবেলা বালিশ নিয়ে ঘুমোচ্ছি, কোল বালিশ নিয়ে, ঠিক আছে, মানে আমি এটা করতেই এসেছি, আমি পৃথিবীর যেখানেই যাই আমি ওটাই করবো। এটা মনে হলো ওই 1 মিনিট ছাড়াও বব কাহানিতে ওই সেম রেফারেন্স, ওই রানিং হট ওয়াটার রেফারেন্সটা আবার আছে কাহিনী। মানে আমি যেটা বলতে চাইছিলাম, এই চরিত্রটা লাগতো না, এই চরিত্রটা আমার মনে হয় না বইয়েও আছে, কিন্তু এই যে চরিত্রটাকে নিয়ে এলো সত্যজিৎ রায়, এইখানে একটা ডেপথ তৈরি হয়ে গেল ছবিটার। একদম একদম, মানে সত্যজিৎ তো মাস্টার, মানে তিনি তো পারেন এইসব কাজগুলি করতে। চরিত্রটাকে করছেন, গল্পতে এই চরিত্রটাকে তৈরি করার কোনো জায়গা নেই। যখন উনি দেখতেন তখন উনি দেখছেন একটা হোটেলের দৃশ্য তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা হোটেলে এইরকম একটা লোক থাকে যে নিজের ধান্দা ছাড়া তার কাছে কিচ্ছু না, মোগনলাল পৃথিবী উল্টে যাক, আমি একটা ভালো থাকি। সত্যি কথা বলছি, মানে আমি এবং আমার ভালো থাকা, এর চেয়ে বাইরে কিছু নেই। মানে এটাই হচ্ছে আমার কাছে ফাইনাল, এবং সেই লোকটাকে উনি ওভাবেই তৈরি করতেন। আর এই ধরনের ক্যারেক্টার সত্যজিৎ খুব ভালো তৈরি করতেন। মানে সত্যজিতের বহু সিনেমায় তুমি দেখবে এই ধরনের, মানে একটু সার্কাজম আছে, এরকম ক্যারেক্টার আছে, কিন্তু কথাতেও অনেক সময় এই সার্কাজমটা আমরা দেখতে পাই, সেটা আছে। দারুণ দারুণ, এটা তুমি খুব ভালো ধরেছো। এই লোকটার কথা মানে সেই অর্থে কোথাও আলোচনা করা হয়নি। গুণময় বাগচিকে নিয়ে কিছু আলোচনা, গুণময় বাগচির ক্যারেক্টার কিন্তু বইয়ে আছে, জানো তো? কিন্তু বইয়ে কিরকম ভাবে আছে, বইয়ে আছে যে ওই নিরঞ্জন মজুমদার, খুব সম্ভবত হোটেল মালিকের নাম নিরঞ্জন মজুমদার, উনি বলছেন যে এই তো কিছুদিন আগে এখানে খুব বড় বড় লোকেরা এসে থাকে, এই তো কিছুদিন আগে গুণময় বাগচি বিশ্বফুল তিনি এসেছেন, জাস্ট এতটুকু ছিল। এবার ওদের ঘরে 4টে খাটি ছিল, এবার 4টে খাটে চতুর্থ জনকে, সেই বিষয়ে ফেলুদা কি বলছে, যিনি থাকেন তার দাড়ি গোপ আছে, তিনি রাত্রে নাক ডাকেন, বইয়ের কথা বলছি। এবার তখন তোপসে বলছে কি করে বুঝলেন, বা লালমোহন বাবুকে ওটা বলছেন কি করে বুঝলেন। তখন ফেলুদা বলছে, আরে দেখতে পাচ্ছিস না যে নাকে দেওয়ার জন্য, নাক আটকে যাওয়ার যে ওষুধ, সে নাক আটকে যাওয়ার ওষুধ আছে, তার মানে নিশ্চয়ই নাক রাত্রে বন্ধ হয়ে যায়, তাহলে নাক ডাকে। আর শেভিং কিট দেখতে পাচ্ছি, তার মানে যদি নিতান্ত মাকুন্দ না হয়, এই কথাটা আছে, যদি নিতান্ত মাকুন্দ না হয় তাহলে কিন্তু এটা লোকটা দাড়ি বলে আছে। সেই লোকটাকে সত্যজিৎ তার ডেভেলপই করে। এইবার যখন সিনেমাটা হলো, সত্যজিৎ বাবু ওই একটা ক্যারেক্টারলেস লোক, তাকে রাখার চেয়ে একটা গুণময় বাগচিকে নিয়ে আসি। গুণময় বাগচির ক্ষেত্রে আমি নিয়েছিলাম, এইবারে এলো সেই আয়না, সেই বড় একটা আয়না। তখন সত্যজিৎ বলে দাড়ি কামাতে তো এত বড় আয়না লাগে না, তখন বলছে বুকের চুল কামাতে লাগে, তো তখনই বললো যে না না নিশ্চয়ই কোনো বডি বিল্ডার। এবং সেই করে এবার কি এখানটায় কিন্তু একটা মজার ব্যাপার আছে, গুণময় বাগচি ক্যারেক্টারটা সত্যজিৎ তৈরি করছে একটা ভীতু ক্যারেক্টার, মানে এই যে মাথা, মানে এই যে সাহস ব্যাপারটা যে শরীরে থাকে না, এটা কিন্তু সত্যজিৎ একটা বড় বার্তা, যে শরীরে কোনো সাহস থাকে, আসল সাহস কিন্তু অন্য জায়গায়। গুণময় বাগচি ভয়ঙ্কর ভয় পেয়ে গেল, ওই সাবধান লেখা যখন এলো, তখন গুণময় বাগচি ভয় পেয়ে, মানে সে তার আগে সে দেখাচ্ছে এইদিকে এত, ওদিকে সবকিছু এত, এই যে চিবাচ্ছি মাফেল, এই যে এই মাফেল ওই মাফেল। তখন আবার লালমোহন বাবু বলছে ইনার ওরকম এদিক ওদিক নেই, ইনার যা হয় সব মাথা।
যা মাফের মাথা। তার মানে এই যে মগজাস্ত্র যার কথা ফেলুদা পরে বলল, মগজাস্ত্র, এই মগজাস্ত্র বা গোটা সাহস কিন্তু আসে এই জায়গা। মানে একটা মানুষের চেহারা যতই বড়, সাহস যে মনের ব্যাপার, সাহস যে তার চরিত্রের ব্যাপার, এবং সেই সাহসটা আছে বলে ফেলুদার হয়তো ওই রকম চেহারা নেই। ইভেন ইভেন জটায়ুকে সে তুলে ফেলে, মানে গুণময় বাগচি জটায়ুকে তুলে ফেলে, কিন্তু জটায়ুর সাহসও গুণময় বাগচির চেয়ে বেশি। সে ওই রকম জানে যে আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, সে শুধু বন্ধুর উপর বিশ্বাস করে। তুমি জটায়ু ক্যারেক্টারটাকে দেখো, সে শুধু বন্ধুর উপর বিশ্বাস করে যে আমার বন্ধু আছে, আই হোপ আমার কিছু হবে না, কোনো গ্যারেন্টি, আই হোপ আমার কিছু হবে, সেই ভেবে সে তক্তার সামনে দাঁড়িয়ে। আর গুণময় বাগচি যে নাকি লালমোহন গাঙ্গুলিকে এরকম করে উঠিয়ে দিতে পারে, সে সামান্য সাবধান দেখে এখানে থাকা যাবে না মশাই, এই করে সে পালাতে যায়। এইটা কিন্তু একটা বড়, মানে এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে শক্তি ব্যাপারটার সঙ্গে ফিজিক্যালিটির কোনো সম্পর্ক নেই, শক্তি গোটা ব্যাপারটাই মন থেকে আছে। এটা কিন্তু সত্যজিৎ একদম পরিষ্কার বার্তা দেবার জন্য বার্তা দিচ্ছেন, মানে আর অন্য কোনো কারণ নেই। আরেকটাও আছে সত্যজিৎ রায়ের বার্তা দেওয়ার ব্যাপারে, হলো যে উনি এই ভণ্ড সাধু ফাধু নিয়ে খুবই ইয়ে ছিলেন। দেখ 4টে সিনেমাতে দেয়, বিরিঞ্চি বাবা হোক, এখানে মছলি বাবা, তারপরে আর কোথায় আরেকটা ছিল গণশত্রুতে, মানে সাধু না হলো, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট সোনার কেল্লায় শুরুতে ভবানন্দ তো হ্যাঁ মানে ওই ভবানন্দ ধরনের একটা সাধু ছিল। হ্যাঁ। আর আরেকটা দেখা যায় যে শুরুতে যখন একদম স্টার্টিং সিন, ফেলুদার প্রথম ডায়লগ, ওই ইয়েতে রিক্সা দিয়ে যাচ্ছে, লালমোহন বাবু সব জায়গায় মাথা ঠেকছে, বলছে না এখানে কাশিতে কতগুলো মন্দির আছে বলুন তো, ফেলুদার খুব একটা গম্ভীর মুখ, একটু বিরক্তিতে বললো 33 কোটি। যত দেবতা তত মন্দির। হ্যাঁ, এখানটা দুটো গল্প বলি, সেটা হচ্ছে এত কিছু বললে, 4টে বললে, উনি যে সরাসরি বালক ব্রহ্মচারীকে আক্রমণ করেছিলেন সেটা গল্পটা বললে না। বাক্স রহস্য অন্য গল্পে আছে, বাক্স রহস্য। বাক্স রহস্যতে ফেলু এবং তোপসে তারা ঢুকছে ইয়ের ঘরে, ওই বিকাশ রায়ের যে ক্যারেক্টারটা করেছিলেন, ওই যে আরে ওটার নামটা নরেশ পাকরাশি। নরেশ পাকরাশি ঘরে ঢুকলো। নরেশ পাকরাশি বইতেও আছে, এটা নাটকেও আছে। হ্যাঁ, গোয়েন্দা কে? তখন ফেলু বললেন আমি গোয়েন্দা না, আসলে গুরুগিরিতেও বালকদের এত প্রভাব প্রতিপত্তি দেখছি কিনা, এটা পরিষ্কার বালক ব্রহ্মচারীকে বলা, মানে গুরুগিরিতেও বালকদের, বালক কথাটা একদম আছে বই। গুরুগিরি মানে গোয়েন্দাগিরি মায় গুরুগিরিতেও এরকম আছে, গোয়েন্দাগিরি মায় গুরুগিরিতেও বালকদের এত প্রভাব প্রতিপত্তি দেখছি, তা কে জানে, বলা যায় না কে। এবার এটা তো মানে পড়েই বোঝা যায় এটা বালক ব্রহ্মচারীকে বলা, আর কেউ হতেই পারে না আর কি। মানে এটা আমরা খেয়াল করি না, এটা আন্ডার, মানে এটা একটা সাটেল টেক্সট। তুমি একবার এরপরে যেটা খুলে দেখো, বাক্স খুলে দেখো, পরিষ্কার লেখা আছে গোয়েন্দাগিরি মায় গুরুগিরিতেও ইদানিং, এবং সালটা খেয়াল করবে তখন বালক ব্রহ্মচারী তুলিকে চলছে। একদম পরিষ্কার বালক ব্রহ্মচারীকে অ্যাটাক করা, আর মানে এর কোনো কারণই থাকতে পারে না। এবারে হ্যাঁ সেটাই, তবে একটা কথা মানে ভালো করে ভেবে দেখো, ইয়েতে ভবানন্দ বা মছলি বাবা, এরা যেরকম সেই অর্থে ভিলেন বা ভিলেনিয়াস, মহাপুরুষে কিন্তু দারুণ ক্যারেক্টারটা তৈরি করেছেন। মানে ভিলেন হয়েও ভিলেন না, মানে আমাদের মজা লাগে এই যে লোকটা ঠকাচ্ছে, আমরা বুঝতে পারছি লোকটা ঠকাচ্ছে, এই লোকটা মিথ্যে কথা বলছে সেটা আমরা বুঝতে পারছি, মানে গোটা ব্যাপারটাই অনেক মজার আর কি। হ্যাঁ, সে অমনিপোটেন্ট একটা লোক, মন্ত্র করছে অমনিপোটেন্ট অমনিভোরাস এইরকম বলে আর কি, সেই যজ্ঞের মন্ত্র সব ইংরেজি মন্ত্র, মানে টোটালটাই বলছেন অমনিপোটেন্ট অমনিভোরাস অমনি ডায়ালামা, মানে সব অমনি দিয়ে যা যা হয় আর কি সেগুলি দিয়ে ওমটাকে নিয়ে বলছে আর কি। তো সেই ব্যাপারটা। আর ইয়েতে তোমার কি বলে, সিনেমাতে কিন্তু আরেকটা ব্যাপার তুমি খেয়াল করে দেখবে, যে এই যে আমাদের মছলি বাবার যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু সিনেমাতে অনেক বেশি ডেভেলপ করে। বইয়ে কিন্তু মছলি বাবার ক্যারেক্টারটাকে অতটা ডেভেলপ করেননি সিনেমার জন্য। মছলি বাবার মানে সেই অর্থে একটা দৃশ্য আছে মাত্র, আমি যদি মনে করতে পারি, যেটা নাকি বই আর সিনেমাতে শুনি, সেটা হচ্ছে যে এক হাত, ওই এক চন্দ্রমা, 3 এই 4 ওই 7 এই, ওই একটা মাত্র দৃশ্য, যেটা বইয়ে এবং সিনেমাতে দুটো জায়গাতেই আছে। আরো হ্যাঁ আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে মছলি বাবার সামনে ওই কীর্তন গান, এবং এই কীর্তন গানটাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে, মানে ধর্মের আড়ালে যে কিভাবে এই ব্যাপারটা ব্যবসাটা চলছে আর কি। কিন্তু একটা ব্যাপার আমি বলছি, বইয়ে যে কীর্তনটা কিন্তু নাম লেখা, কীর্তনটার নাম ছিল ইতনি বিনতি রঘুনন্দন। এটা একটা খুব পরিচিত কীর্তন। আমি জানি না এই কীর্তনটা কিন্তু সত্যজিৎ নিজে লিখে
গানের সময় যখন সিনেমা এলো তখন কিন্তু এই দুটো এটাকে ইউজই করলো না, দুখানা কীর্তন ইউজ করেছিলেন দেবা মুহুরীকে দিয়ে, দুখানা কিন্তু এই গানটার মানে কিছুই ব্যবহার, এই গানটা ব্যবহার করেননি সত্যি, আমি জানি না কেন, নিশ্চয়ই ও দুটো বেশি ক্যাচি লেগেছিল ওনার কাছে, কিন্তু মানে করেননি আর কি এই ব্যাপারটা। এবং শেষের দিকে তো মানে মানে ওই আচ্ছা মানে এমনকি তুমি ভেবে দেখো জয় বাবা ফেলুনাথ বইয়ে কিন্তু শেষের দিকে একটা ভালো অ্যাকশন আছে, এই ঘাটের মধ্যে নৌকো যাচ্ছে, দুর্গা ঠাকুর ঝপাত করে পড়ছে, ফেলু জলের মধ্যে লাফ দিচ্ছে, মছলি বাবা সেজে ও লাফ দিচ্ছে, এই দৃশ্যটাকে সত্যজিৎ রায় কিন্তু সিনেমায় রাখলেন, যেটা রাখলেন সেটা হচ্ছে সেই ইন্দ্রপুরী স্টুডিওতে করা দৃশ্য। এটা আমার মনে হয় যে মানে ওই বয়স বেড়ে যাওয়াটা, মানে এটাই যদি সত্যজিৎ রায়ের দ্বিতীয় কি তৃতীয় সিনেমা হতো, সত্যজিৎ এইরকম একটা সিনেম্যাটিক দৃশ্য ছেড়ে দিলেন না, তুমি দৃশ্যটা ভাবো ওদিক থেকে একটা ঝপ করে দুর্গা পড়ছে, ওদিক থেকে একটা ঝপ করে দুর্গা পড়ছে, ফেলু মানে সৌমিত্র জলের মধ্যে লাফ দিচ্ছে, লাফ দিয়ে সিংহের মাথা উঠিয়ে নিয়ে আসছে, মানে সেই গোটা ব্যাপারটা এখানে কিন্তু আমি এই জায়গাটাই বলছি, এই জায়গাতে কিন্তু ওই সেই আবার হিচককে এই জায়গাতে সারপ্রাইজ ছিল কিন্তু সাসপেন্স ছিল, যেই নাকি হাতের বন্দুকটা উঠলো, ক্যামেরাটা উপরে উঠলো, উঠা মাত্র আমরা দেখলাম ওটা সৌমিত্র, ইউ আর সারপ্রাইজ, কতক্ষণের জন্য 3-4 সেকেন্ডের জন্য, কিন্তু সাসপেন্সটা রইল না, কিন্তু তারপরে তো ডিকডাক মেরে দিল, যাই হোক করে আমরা জানি ফেলুর হাতে বন্দুক, সামনে মোহনলালের হাতে কিছু নেই, এবার তো হয়ে গেছে মোহনলালের গল্প শেষ। এবার এইটাই যদি হতো ফেলু লাফ মারছে, ফেলু যাচ্ছে, ওদিক থেকে দেখাচ্ছে সিংহের মাথাটা ভেসে ভেসে বেরিয়ে চলে যাচ্ছে, ফেলু ধরতে যাচ্ছে, মিস করছে, মানে স্কোপ ছিল অনেক আর কি, মানে সাসপেন্সটা ওইখানটায় তৈরি করা। কিন্তু ওই যে আমি বললাম ততদিনে সত্যজিৎ রায়, এটা 1980 সালের সিনেমা, প্রায় 79 সালের সিনেমা, এইটা একটা ফ্যাক্টর করেছে কোথাও না কোথাও গিয়ে, এটা একটা ফ্যাক্টর হয়তো সেটাও একটা পার্ট যে ওই যে দাদু নাতির জায়গাটা আরো ডেভেলপ হয়েছে, কারণ আমার ওই শেষ সিকোয়েন্সটা খুব ভাল লাগে, যেই মানে কৌশিকদের মনে আছে তো প্রথমে যখন ভদ্রলোকের সাথে ফেলুদা দেখা হচ্ছে, ঠিক যেভাবে এই আমি সিন্দুক খুললাম, এই আমি নিয়ে গেলাম, এই বের করলাম, নেই, ঠিক মানে ফেলুদাকে কোথাও যে লোকটা কোথাও কিছুটা হলেও মানে ইভালুয়েট করছে, একবার যাচাই করে দেখছে, সেটা মানে প্রকাশ করছে না ফেলুদা, কিন্তু ওর মনে আছে ঠিক সেইভাবে অ্যাজ ইফ একটা উত্তর দিচ্ছে, এই আমি সিন্দুক খুললাম, এই গণেশ বার করলাম, এইটা আমার পারিশ্রমিক। দুজনকেই উত্তর দিল, কিন্তু মোহনলালকেও ওই পুরো ওইটা বদলাটাও হলো সেরকম, আর এটাও এক ধরনের জবাব বদলা, আর বারবার বললো দেখুন, মন দিয়ে দেখুন, কারণ মন দিয়ে দেখুন এইটা ভদ্রলোক আগে বলেছিল, তাই হ্যাঁ একদম আগে বলেছিল। এইবার এইখানটা একটা মজা, এখানে একটা ফার্টিলিটি আছে, আমি জানি না এটা সত্যজিৎ রায় ভেবে করেছেন কিনা। একদম প্রথম যখন নাকি মানে একদম প্রথমে যখন মানে যেটা নাকি আমরা লাস্টে দেখছি, ঘটনাটা ঘটেছে প্রথমে দেখেছি লাস্টে, যখন নাকি র্যাকফিটের কাছে রূপু আসছে, মানে রূপু তার দাদুর কাছে আসছে, তখন তার দাদু কি করছিল, ইজি চেয়ারে বসে বই পড়ছিল। কি বই পড়ছিল? রাইভালস অফ শার্লক হোমস বইটা ছিল পেঙ্গুইন এডিশন। এবার এই বইটা আমার কাছে আছে। রাইভালস অফ শার্লক হোমস মানে এটা কি ধরনের গল্প ছিল? এটা হচ্ছে সেই সব লেখকের লেখা ছিল তারা শার্লক হোমসের সময় বা তার আশেপাশে শার্লক হোমসের মতো হতে চেয়েছে। তার মানে এই যে লোকটা বই পড়ছে, সে কোথাও না কোথাও শার্লক হোমস হতে চায় বা নিজেকে শার্লক হোমস ভাবে, সেই জন্য সে নিজেকে মানে হি ইজ এ রাইভাল অফ শার্লক হোমস, মানে সে নিজেকে শার্লক হোমসের রাইভাল ভাবছে। মানে এই যারা লিখেছিল রাইভালস অফ শার্লক হোমসে যে ধরনের গল্পগুলি আছে, তারা সবাই কিন্তু চেয়েছিল যে আমরা লিখে শার্লক হোমসকে মাত করে দেব। রূপুর দাদু কিন্তু কোথাও না কোথাও নিজেকে সুপারফ্লুইড ভাবছে, আমি শার্লক হোমসের মতো, মানে এই লোকটা গোয়েন্দা ঠিক আছে, দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি কতটা কত, আমি নিজে একজন সুপারফ্লুইড এবং আমি ওই বই পড়ে সুপারফ্লুইড। এবং উনি কোন বইটা পড়ছেন? উনি শার্লক হোমস পড়ছেন, উনি পড়ছেন রাইভালস অফ শার্লক হোমস। মানে কোথাও না কোথাও যখন নাকি রূপুর দাদুকে দেখানো হচ্ছে, পোট্রে করছেন না, আমি জানি না সত্যজিৎ রায়ের মাথায় এটা আদৌ ছিল কিনা, না এটা আমি এমনি আকাশ থেকে ফেলছি আর কি নিয়ে। এবার কিন্তু বইটা হচ্ছে রাইভালস অফ শার্লক হোমস এবং ওটা হচ্ছে পেঙ্গুইন এডিশনটা, এবং ওখানটা ওই গল্পগুলি আছে। টার্ন ম্যাগাজিনে তখন ওই হোমসের সঙ্গে সঙ্গে এরাও গল্প লিখছে, সেই গল্পগুলি একত্র করে ছাপা। সেই বইটাই দেখানো হচ্ছে। ওই বইটা আরেকবার তুমি দেখতে পারো, দুবার দেখতে পারো। সেটা হচ্ছে যখন নাকি ফেলুদা ঢুকছে, এটা হচ্ছে ফুটেজে পরে দেখছে আর তখন উনার হাতে বইটা খোলা, এবং তখন উনি ওই একটা হাতির দাঁতের বুকমার্ক মার্ক করলেন, মার্ক করে বইটাকে আটকে রাখলেন। হ্যাঁ, তাই জন্য ফেলুদা পরে বলে যে আপনি গোয়েন্দা গল্প পড়েছেন, আমি গোয়েন্দা। কিন্তু শুরুতে উনি কিন্তু বুঝিয়েও দেন, এই যে এই বইগুলো দেখছো
সব কটা পড়েছি, তাই চালাকি চলবে না। তো তখন ফেলুদাও বলে তাহলে একটা প্রশ্ন আছে, তাহলে আপনি কেন করলেন না? বলে তোমার যদি আমার বয়স আর স্বাস্থ্য থাকতো তাহলে আপনাকে ডাকতাম না, গুড লাক বলে চলে গেল। মানে সেখানেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। হ্যাঁ একদম, না এটা তো চ্যালেঞ্জ ছুড়েছে, আমি তো সেই বললাম। এবং এই একই কনসেপ্ট কিন্তু ফেলুদা আবার সেই অম্বরসেন অন্তর্ধান রহস্য আনে। আর আরেকটা জিনিস আমি আছে কনটেক্সটে, জয় বাবা ফেলুনাতে যে সিনেমাটায় বাবাকে যে ট্রিবিউট দিয়েছে, হযবরলর কবিতাগুলো ইউজেজটা এমন সুন্দর, ওই বাদুর বলে ওরে ভাই সজারু। সোনার কেল্লায় আছে 26 ইঞ্চি। হ্যাঁ, ও 26 ইঞ্চি। না কিন্তু ওখানে পুরো এত সুন্দর ওই আপনি কি হিজিবিজবিজের, ওগুলো হিজিবি না সরি, ওগুলো ন্যাড়ার কবিতা। দুটো আজকে রাতে দেখবো একটা মজারু, আজকে রাতে চামচিকার পেঁচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। আর ওটা ওই যে অলি গলি চলিবাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম, তারপর একটু ধুমধাম হলে ভালোই হতো মশাই। সত্যজিতের নিজের গল্পে নিজের রেফারেন্স ইউজ করেছেন রবার্টসনের, একদম ফার্স্ট লাইন শুরু হচ্ছে। আপনি অভিযান সিনেমাটা দেখেছেন? না না, মামা ভাগ্নে, সরি মামা ভাগ্নে বললে আপনার কি মনে? তাই এবার বলছে মামা ভাগ্নে মানে ইয়ে আঙ্কেল এন্ড নেফিউ। না না না, ওসব বললে চলবে, মামা ভাগ্নেই বলতো না। কিছু মনে পড়ছে না, লালমোহন গাঙ্গুলি বলছে। আপনি অভিযান সিনেমাটা দেখেছেন? পরিষ্কার মানে নিজের রেফারেন্স নিজেই ব্যবহার করছেন রবার্টসনের রবি তো বোধহয় ওনার লাস্ট গল্প ছিল না? এগুলো খুব মজার, মানে এই সাবটেক্সট গুলি ধরে যদি পড়া যায় না, তাহলে যে কোনো গল্পই তুমি দেখবে একটু অন্যরকম একটা ব্যাপার চলে আসে। এখানটাতে তুমি দেখো রূপুকে কিন্তু একটা অদ্ভুত ক্যারেক্টার তৈরি করছে, যার কোনো বন্ধু না। এবং এটা কিন্তু বিকাশ বলছে ওর কোনো বন্ধু না, সমবয়সী কোনো বন্ধু। গল্পে কিন্তু এই প্রবলেমটা ছিল, গল্পে সুরজলাল ছিল। এমাতে কিন্তু এই সমস্যাটা যেই কারণে ও দাদুর খুব কাছে। ভালো করে চিন্তা করে দেখো, মানে দাদুর খুব কাছে আনতে গেলে ওকে বাকিদের থেকে তো অফ করে দিতে হবে। সেই অফটা কিন্তু সত্যজিৎকে খুব মানে সুন্দরভাবে করেছেন, বাকিদের থেকে অফ করে। তাহলে যাদের কেউ নেই তার কেউ না কেউ থাকে যার কাছে, সেটা দাদু। ওই যে যেটা বলছিলাম একমাত্র কমিটাল রিলেশনশিপ দেখতে পাই। আর কার কাছে ছিল? শশীবাবুর কাছে, একদম শুরুতে দেখতে পাই। শশীবাবুর কিন্তু ও খুব কাছে ছিল। সত্যি সত্যি ও সত্যি। হ্যাঁ বলো বলো বলো। মানে ডেভিয়েশন গুলো যখন করছেন সেটাকে একেবারে কানেকশনটা ডট গুলোকে কানেক্ট করে রেখে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন না কোথাও। না 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 না, আমি সেই জায়গাতেই বলছি, এই যে উনি বন্ধুটা সরালেন তার বদলে কিন্তু তিনি ওই জায়গাটাকে, ওই যে দাদুর ক্যারেক্টারটা যে এলো, উনি কিন্তু বন্ধুটাকে অফ করে দিলেন। মানে ওই ব্যাপারটা ওই সার্কেলটাকে তিনি কমপ্লিট করলেন। আর ওই কমিটালের ব্যাপারও এটাও ঠিক যে এই ফ্যামিলির কিছু যায় আসে না। শশীবাবু মারা গেছে, কে খুন করেছে, কিন্তু ফেলুদা যায় আসে। প্রথম গুলিটা যখন চালালো মোহনলালকে মনে পড়লো যে গুন্ডা দিয়ে নিরীহ লোককে খুন করা। তারপরেই ছিল দেশের সম্পদ বিদেশে পাচার করা, তারা টাকা দিয়ে রেহাই পাবে না মগন বাবু বলে গুলিগুলো। আমি তো ফেলুদার ক্যারেক্টার নিয়ে তাই বললাম, ফেলুদা যে কারণে ওই তফসিল নোটবুকের প্রসঙ্গ একদম শুরুতে আনলাম, যে ফেলুদা কিন্তু বারবার আমি দেখেছি ফেলুদা আমার, মানে তুমি দেখবে ভালো করে, ফেলুদা তার গোয়েন্দাগিরি বা পেশা নিয়ে এতটাও সিরিয়াস না। সত্যজিৎ নিজে লিখেছেন ফেলুর যা ইনকাম তাতে বছরে 3 থেকে 4টে যদি বড় কেস পায় তাহলে ওর হয়ে যায়। অনেক কেসও ছেড়ে দেয়। মানে ফেলু কিন্তু অফ নেভার ভেরি সিরিয়াস ভেরি প্রফেশনাল। ফেলুদার মধ্যে কিন্তু ওই জায়গাটা একটা ল্যাদখোর ব্যাপার আছে, যে আমাকে রোজ একটা করে কেস করতেই হবে, আমাকে ওই পান বিড়ি সিগারেটের দোকানের মতো একটা দোকান খুলে বসে থাকতে হবে, ওই রকম ব্যাপার কিন্তু নেই। এই ব্যাপারটা অবশ্য হোমসের মধ্যেও ছিল। হোমসও খুব মানে চুজি ছিলেন কেসের ক্ষেত্রে, সব কেস নিতেন না, বা ঠিক আছে ও ঠিক আছে বাদ দাও, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল হোমসের মধ্যে। এই ব্যাপারটা কিন্তু ফেলুর মধ্যে ছিল। ফেলু চাকরি বাকরি করতো না, হোমসের না হয় ঠিক আছে একটা ইনকাম ছিল, দাদা ছিল একটা বড় দাদা যদি থাকে যে ব্রিটিশ গভর্নমেন্ট, নিজেই ব্রিটিশ গভর্নমেন্ট, তাহলে তার লাগে না। ফেলুর তো আর সিধু জাটা পয়সা দিত, তারপরেও ফেলুর মধ্যে ওই ল্যাদ ভাবটা ছিল। এবং ফেলুর আবার শখ ছিল 14, ওর মানে হোমসেরও খরচা ছিল, হোমসের খরচা ছিল কোকেনের খরচা, আর ফেলুর ছিল হচ্ছে একটু ভালো খাবার, একটু চাটা ভালো, হ্যাঁ চারমিনারের খরচা। চারমিনার তো সস্তা ফিগার, এটা কিন্তু একটা ভালো জিনিস। ভালো করে খেয়াল করে দেখো ফেলুদা কিন্তু ক্লাসিক খায়, মানে ফেলুদা বোঝে যে আমি ক্লাসিক খাওয়ার জায়গায় নেই। এই যে ফেলুদা একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, এটা কিন্তু চারমিনার দিয়ে সত্যজিৎ খুব পরিষ্কার বুঝিয়েছেন। ফেলুদা কিন্তু কখন, এখন আসলে হয়েছে কি আফটার মানে 1992 সত্যজিৎ মারা যাওয়ার পরে, মানে এখন পাঠ প্রথম কথা বন্ধ হয়ে গেছে। এটা খুব দুঃখের সঙ্গে বলছে। আমার পরিচিত যারা ফেলুদার সবচেয়ে বড় ভক্ত, তারা সব ফেলুদা সানডে সাসপেন্সে শুনছে। মানে
সত্যি কথা বলছি। এবং ফেলুকে পড়া বা ফেলু নিয়ে পড়া এটা অনেক কমে গেছে। তার ফলে হচ্ছে কি, সত্যজিৎ রায় কিন্তু ফেলুকে একেবারে বাঙালির ঘরের ছেলে করে তৈরি করতে যাচ্ছে। এখন এই যে ফেলুকে ভগবান বানিয়ে দেওয়া, তুমি দেখো যে কোনো জায়গায় ভগবান, এই ব্যাপারটা ছিল না। ফেলুদা চারমিনার খায়, লোকটা ক্লাসিক খাওয়ার পয়সা নেই, সেটা বুঝতে হবে আমাকে। ফেলুর নিজের গাড়ি নেই, ফেলুর নিজের ফ্ল্যাটের টাকা অতি কষ্টে জোগাড় করেছিল, তারপরেও সেই টাকা মানা করেছিল বলে ফ্ল্যাটে যেতে পারেনি। মানে তার মানে কি, সে ওয়ান বিএইচ, ফেলু যদি সেরকম একটা প্যালেসিয়াল ফ্ল্যাট করতো, টাকা নিশ্চয়ই বলতো না যাস না। তার মানে ফ্ল্যাটও সেরকম একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটও যাওয়া না যাওয়ার সময় কাকা গিয়ে বুঝেছে যে এই ফ্ল্যাটে ফেলু গেলে কষ্টে থাকবে, মানে এখনের চেয়ে বেটার থাকবে। সে তার কাকার বাড়ির তলায় থাকে, একমাত্র মকাই বাড়ির চা কিছু দামি ছাড়া ফেলু কোনো কিছু, ফেলু পোশাক আসে, ফেলু পোশাক আশাক একেবারে সাধক। ফেলুকে কোনোদিন ব্র্যান্ডেড কিছু আমরা করতে দেখিনি, ফেলুকে দামি কিছু খেতে দেখিনি। ফেলু কি খায়, ফেলুকে কোনোদিন দামি হোটেলে আমরা যেতে দেখিনি, ফেলুকে দামি জিনিস খেতে দেখিনি। ফেলুর খাবার মধ্যে কি, এই দোকানের ওই কলিমুদ্দির ডালমুট খায়। কলিমুদ্দির ডালমুট তার মানে কি, মানে ওই প্যাকেজ ব্যাপার স্যাপারের মধ্যে নেই। সে নিউ মার্কেটে যাচ্ছে, সে ফিজিক্যালি নিউ মার্কেটে যাচ্ছে, এদিক ওদিক করে সে গরম কলিমুদ্দির ডালমুট দিচ্ছে, সেই নিয়ে চলে আসছে। তার বাড়িতে কল্লোল সুইটস আসতে পারে না যদি না লালমোহন বাবু নিয়ে আসে। এই ব্যাপারগুলো বুঝতে হবে। ফেলুর আর্থিক অবস্থা এইরকম না যে ফেলু ইচ্ছা করলেই কল্লোল সুইটস ডায়মন্ডটা খেতে পারে। তার বাড়িতে লালমোহন গাঙ্গুলি যেদিন তার নতুন বই বেরোবে, কাল লালমোহন গাঙ্গুলি তার বাড়িতে অত বড় কল্লোল সুইটসের প্যাকেট আনবে, তখন সে পারে। সে নিজে একটা অ্যাম্বাসেডার ভাড়া করে যাওয়া, সেটাও অ্যাফোর্ড করতে পারে না। ভালো করে খেয়াল করে দেখেছে এই ব্যাপার। সত্যজিৎ কখনোই সুপার হিউম্যান বানাননি, কোনো জায়গাতেই বানাননি। এবং তার এই যে অর্থনৈতিক কষ্টের জায়গাটা, এটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করলে আমরা ভাবি আরে ফেলুর এখানে যাওয়া কোনো ব্যাপারই না। এবার তুমি নিজেকে ফেলুর জায়গায় রেখে চিন্তা, তুমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছ, আইদার তুমি পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারছো। যতদিন না লালমোহন গাঙ্গুলি এসছে, ফেলু পাবলিক ট্রান্সপোর্টে গেছে তোপসেকে নিয়ে, চল। অনেক ক্ষেত্রে ফেলুর পাবলিক ট্রান্সপোর্টের পয়সা ছিল। বাক্স রহস্যে ফেলু কি করেছে, হেঁটে হেঁটে গেছে। ভালো করে চিন্তা করে দেখো, ও প্রায় উত্তর কলকাতার 6টা না 7টা হোটেল ঘুরেছে। আমরা যে কেউ হলে একটা ট্যাক্সি নিয়ে নিতাম, ফেলু তোপসেকে নিয়ে হেঁটেছে। এই জায়গাটা কিন্তু সত্যজিৎ মেনটেন করে গেছে। ফেলু কবে থেকে একটু মানে ইয়ের মুখ দেখলো, যবে থেকে লালমোহন গাঙ্গুলির সঙ্গে আলাপ হলো। লালমোহন গাঙ্গুলির সুবিধা কি, পয়সা আছে, সংসার নেই। এই ধরনের লোক আমরা আশেপাশে দেখতাম, বিয়ে করেনি, সংসার নেই, প্রচুর পয়সা, এবং তারা বন্ধুর পিছনে পয়সাটা খরচ করে, দু হাতে খরচা করে। এই তোকে একটা গিফট দিলাম এই করে। লালমোহন গাঙ্গুলি ডায়মন্ডটা আনতে, ফেলু ডায়মন্ডটা খেতে পাচ্ছে। লালমোহন গাঙ্গুলি কি আপনার ট্যাক্সি হবে? যদি হরিপদবাবু ফাঁকা থাকেন, যদি ট্যাক্সি থাকে, ফেলু তাহলে ট্যাক্সি করতে পারছে। আমি সেটাই বলছি, ফেলুদা একেবারে ছাপোষা মধ্যবিত্ত, তার মধ্যে সেই অর্থে কোনো গ্র্যান্ডার নেই। গ্র্যান্ডারটা আমরা দিচ্ছি, সত্যজিৎ কখনো তাকে সেই গ্র্যান্ডারে মানে বড়ই করেননি আর কি। সত্যি কথা বলতে বেশিরভাগ বই ও সিধুজাটার থেকে নিয়েছে, নিয়ে এসে মলার দিয়ে না, একটা কাগজ দিয়ে মলার দিয়ে পড়ে আবার ফেরত, মানে এই ব্যাপারগুলো আছে। আচ্ছা, তারপর সোনার কেল্লায় তুমি দেখো, আবার সোনার কেল্লার কথা আছে। ফেলুর যে টেবিলটা দেখবে, বেশিরভাগ বই তুমি দেখবে সেকেন্ড হ্যান্ড বই, মানে পুরোনো বই, একদম ঝাঁ চকচকে নতুন বইয়ের সেলফ না। মানে লোকটা সেকেন্ড হ্যান্ড বই কেনে। সত্যজিৎ নিজে কিনতো, সত্যজিৎ নিজে কলেজ থেকে সেকেন্ড হ্যান্ড বই কিনতো। সত্যজিৎ নিজে তো একটা একদিন, মানে সত্যজিৎ তো কোনোদিনই সেই অর্থে দারুণ বড় লোক ছিলেন না। এবার উনি কিন্তু ফেলুকেও সেই অর্থে সেই রকম দারুণ বড় লোক করে গড়ে তোলেননি। আমার বক্তব্য সেই জায়গায়। ফেলুর এখন আমরা ফেলুকে একটা গ্র্যান্ডার, একটা দারুণ বড় গ্র্যান্ডার দিয়েছি, কিন্তু এই গ্র্যান্ডারটা কিন্তু ফেলুর মধ্যে নেই। কিন্তু একেবারে মধ্যবিত্ত বা তার থেকেও একটু কম। এবং ফেলুর কিন্তু বড়লোক হওয়ার চাহিদা সবচেয়ে বড়, তার বড়লোক হওয়ার লোভ। লোভ যদি থাকতো তাহলে সে ওই গ্যাবোরিয়ার বইগুলি ফেলে আসতো না। লোভ যদি থাকতো তাহলে সে অনেক জিনিস করে নিতে পারতো। সে কিন্তু তার নিজের অর্থনৈতিক অবস্থা সে সন্তুষ্ট। ঠিক আছে, আমার এই চলে যাচ্ছে, আমার চলে যাবে, এই লোভ নেই জয় বাবা ফেলুনাতে শেষেও বোঝা যায়। চেকটা তো উনি বার করেছিলেন, উনি কত অঙ্ক লিখবে ফেলুদা জানেও না, তার আগেই ওটা তুলে বললো এটা আমার পারিশ্রমিক, তাও 2000 টাকার ফেক গণেশ। একদম সেটাই, মানে সেটা আবার সবচেয়ে বড় ব্যাপার কি, তার মানে কি তার কাছে সম্মানটা, এই যে আজকে আমাকে অপমানটা করেছিল, আমি তার জবাবটা দিই। ও যদি বলতো আমাকে 50,000 টাকা চেক দিই, তাহলে কিন্তু যেই মুহূর্তে 50,000 টাকা চেক দিল, অমনি সে অম্বিকা ঘোষালের তলায় চলে। আমি যখন তোমাকে টাকা দিচ্ছি, কোথাও না কোথাও তুমি আমার কাছে ঋণী হয়ে থাকছো। ফেলুদা বললো যে লোকটা আমায় একদিন অপমান করেছিল, আমি তার কাছে ঋণী হয়ে থাকবো। আর এই গণেশটা তো এটা আমারই, মানে গণেশটা তো আমি রোজগার করেছি, আমার প্র্যাকটিক্যাল উপার্জন এই গণেশটা।
এবং এই গণেশটা এমন না যে আমার, মানে এই গণেশটা হচ্ছে ওই লোকটা ধাপ্পাবাজির, মানে অম্বিকা ঘোষালের ধোঁকাবাজির বা অম্বিকা ঘোষালের যাই হোক না কেন, তার একটা রূপ। আমি এটা নিয়ে নিলাম, আমি ধাপ্পাবাজিটুকু নিয়ে নিলাম, আমি তার বদলে কোনো পয়সা নিই। এই আচ্ছা কৌশিক দা, এই একটা একটা প্রশ্ন না করতে নাই, যদিও আমাদের দুটো এরাকে মানে কম্পেয়ার করার ঠিক না, তুলনা করাটা ঠিক না, কিন্তু যখন আমরা সত্যজিৎ রায়ের ফেলুদাটাকে দেখি আর এখন মডার্ন ডে অ্যাডাপ্টেশন পোস্ট সত্যজিৎ, তো তুমি কিরকম ধরনের ডিফারেন্স গুলো দেখতে পারো? তুমি কিছুটা বলেছো, আর তোমার কি কোনো রিডিমিং কোয়ালিটি পাও এই মডার্ন ডে অ্যাডাপ্টেশন গুলোতে? মডার্ন ডে অ্যাডাপ্টেশন বলতে ওই দুটো হয়েছে, সুজিত বাবু করেছেন আর পরমব্রত করেছেন। আর সন্দীপ রায় তো একদম ক্লাসিক্যাল ফেলুদা, আমি ওটা মানে সন্দীপ রায় তো একদম পুরো ফেলুদার গল্প ধরে চিত্রনাট্য করে, ওটাই তো কিছু অ্যাডাপ্টেশন না। নতুন যে অ্যাডাপ্টেশন তার মধ্যে পরমব্রত অ্যাডাপ্টেশনটা আমার একটু আপস্টার্ট লেগেছে, মানে আমার ভালো লাগে না, যেটা আমার যেটা মনে হয়। তোরা বিবিসি শার্লক তো দেখেছো? বিবিসি শার্লকটাকে পুরো মানে পুরো কাটা ছেঁড়া করে একদম যাতা করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পরিচালক আমাদের দেশে সেটা কিন্তু এখন মানে আমাদের বাংলায় সেটা এখনো পর্যন্ত করার সাহস দেখাতে পারছেন না। এবং তার প্রধান কারণ, যে কারণে তফসিল নজরুল আবার ব্যাক এত গালাগালি হচ্ছে, ওই গালাগালিটা একটা চাপ আছে যে মানে আমি ডিকনস্ট্রাক্ট করবো না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, ফেলুর মতো এত একটা মাল্টি লেয়ার্ড ক্যারেক্টার, এই যে যেমন ধরো আমি এইমাত্র আলোচনা করছি, মানে এই আলোচনাগুলি তো আমরা ফেলুর অর্থনৈতিক অবস্থা নিয়ে কেন আলোচনা করবো? ফেলু তো সমাজের ফসল। আজকে ফেলু যদি একটা কথার কথা, আজকে যদি ফেলু একটা সরকারে আইএএস অফিসার হতো, তাহলে ফেলু তোরাই এই কাজ করতো। ফেলু আজকে এই কাজটা করছে, মানে ফেলু তো আমাদের সমাজের একটা অংশ। সেই চিন্তা ভাবনাগুলি বা সেই জায়গাগুলি কোথাও হচ্ছে না। ফেলু সব জায়গাটা হিরোইক, মানে যেরকম ধরো তুমি বিবিসি শার্লকে দেখেছো, শার্লক ভয় পাচ্ছে, শার্লক কাঁদছে, শার্লক হেরে যাচ্ছে, এই যে ব্যাপার, মানে কুম্বারবাগ তো অসাধারণ করেছেন না এই ব্যাপারগুলি। ধরো এর আগে যে ছিল জেরমি ব্রেট যখন করছেন, জেরমি ব্রেটের শার্লক মানে কি সেই হিরোইক শার্লক, পুরো মানে উপন্যাস সত্যজিৎ লিখেছেন, পুরো বই থেকে যেন শার্লক উঠে এসেছে। এবার এরা যখন করলো বিবিসিতে, এদের তো প্রথম ধারণাই ছিল কি, যে আমাকে এই প্রোটোটাইপটাকে ভাঙতে হবে, আমাকে এই যে এতদিন ধরে স্টিরিওটাইপ হয়ে আছে, স্টিরিওটাইপটাকে আমরা ভাঙতে হবে। ভাঙতে গিয়ে এরা কিন্তু একদম চৌচির করে দিল গোটা ব্যাপার, এবং চৌচির করে দিল বলে কিন্তু এরা ব্যাপারটাকে নিতে পারলো। আমি কথা হচ্ছে, ধরো আমি এটা পরিচালক, আমার তো কিছু মানে দেওয়ার থাকে। আমি যদি যদি সত্যজিৎ রায়ের এই অ্যাডাপ্টেশন, আসলে মুশকিলটা কি বলতো, এইগুলি এখন বলতে গেলে অন্য কথা বলতে হবে, কিন্তু তোমাদের কাছেই বলবো, আর কাদের কাছে বলবো, কারণ তোমরা ফিল্মের লোক, তোমাদের কাছেই বলবো। তুমি যদি ভালো করে দেখো বিদেশি সিনেমার ইতিহাস, বিদেশি সিনেমা কি করে শুরু হয়েছে, একদম শুরুতে কি হতো, একদম শুরুতে একদম ওখানটায় যেত লোকজন, লোক লস্কর নিয়ে ওখানে বসে স্ক্রিপ্ট রচনা হতো। হলিউডেও তাই, আগে নিউ ইয়র্কে হতো, পরে হলিউডে চলে এলো। ওখানে বসে স্ক্রিপ্ট রচনা হতো, ওখানে বসে সিনেমা হতো, সিনেমা তৈরি, গল্প শেষ, চলে এলো। এক এক দিনে দুটো তিনটে করে সিনেমা হচ্ছে, স্ক্রিপ্ট ওখানে বসে লেখা হচ্ছে, আগে পিছিয়ে কেউ কিচ্ছু জানে না। যখন লোকে হলে ঢুকছে কিচ্ছু জানে না কি দেখতে চলছে। গ্রেট ট্রেন রবারি যখন তৈরি হলো, লোকে জানতোই না আমরা কি দেখতে চলছি, তাই তো? লোকে একটা আনএক্সপেক্টেড কিছু নিয়ে বিদেশে গেল। আমাদের প্রথম সিনেমা কি, রাজা হরিশ্চন্দ্র, আগা পাঁচতলা আমরা সব জানি। এবার দর্শক দেখতে বসবে, এইবারে হরিশ্চন্দ্রর ছেলে মরবে, হ্যাঁ মরেছে, এইবারে হরিশ্চন্দ্র মরে যাবে, হ্যাঁ গেছে, এইবারে আবার হরিশ্চন্দ্র ব্যাক করে, হ্যাঁ গেল। সুপার হিট সিনেমা। তারপরে সিনেমা কালী ও দমন, ভালো করে চিন্তা করে দেখো। আচ্ছা কি কালী ও দমনে কি দেখানো হচ্ছে, এবার কৃষ্ণ কালী ওর মাথায় নাচবে, নেচেছে তো, হ্যাঁ নেচেছে। মানে এই যে আমাদের প্রথম থেকে কনফার্মিজমের একটা ব্যাপার একদম, তুমি ভারতীয় সিনেমার পরপর হিটগুলি দেখে যাও। নাগরিক হলো 30-এ, তাও সেই সিনেমা কবে গিয়ে রিলিজ করে বাদ দাও। এবং প্রথম যদি সেই অর্থে দেখো, বিলেত ফেরত হচ্ছে এমন একটা সিনেমা, যেই সিনেমাতে মানে এই প্রোটোটাইপটা ভেঙে একটা নতুন গল্প তৈরি হবে। তাও তো বিলেত ফেরত কত পর, কিন্তু তারপরে যে বছর বিলেত ফেরত হিট করছে, সেই বছর তো বিলেত ফেরত সেরা হিট করছে না। তখন কি সিনেমা চলছে, শ্রী চৈতন্য লীলা, আগা পাঁচতলা আমরা সব জানি, এইবার সচী দেবী কাঁদবে, এইবার নিমাই নিমাই করে চেল্লাবে। মানে এই যে ব্যাপারটা হয়ে গেছে, এই চৈতন্য লীলা ফেলুর ক্ষেত্রেও চলছে। আমি খুব সত্যি কথা বলছি, সবই ফেলু ব্যোমকেশ, হ্যাঁ ফেলু ব্যোমকেশ সবকিছুতে চৈতন্য লীলাই চলছে আর কি। না দিবাকর যেটা করেছিল, কথা দিবাকর কিন্তু অসাধারণ কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা ব্যোমকেশ আমি দেখলাম যেখানটায় নাকি গোটা গল্পটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে।
এবং একেবারে ওই প্রিমাইসেসে থেকে ওই গল্পে থেকে ওই ইয়েতে থেকে গল্পটাকে সরিয়ে নিতে একমাত্র দিবাকর পেরেছে। বাকি সেই গল্প সেই ঘটনা সব জানি। আচ্ছা সেরকমই হাঙ্গামা কি হয় বাপরাতে কি করে গোটা গল্পটা সত্যজিতের মতো চলছে, লাস্টে একটা কিক দিয়ে ওই রু ফাঁকা। এইখানটা তো পরিচালক, আমার কথা যে পরিচালক যদি গল্পটাই আমায় দেখায়, আমি একটা সিনেমা দেখতে যাবো কেন? আমি বইটা পড়বো। আমি সিনেমাটা দেখতে যাবো কেন? আমার যদি টেক হোম কিছু না হয়, সিনেমাটা দেখে যদি আমি বইটাকেই দেখি, তাইলে তো আমার আলটিমেটলি যদি টেক হোম কিছু নয়, যে কোনো বড় সিনেমা, আচ্ছা তুমি একটা কথা, যে কোনো বড় সিনেমায় আমি দেখেছি, মানে ভালো সিনেমা স্ক্রিপ্টের ভূমিকা সবচেয়ে কম। আজকে আকিরা কুরোসাওয়ার ড্রিমস, তার স্ক্রিপ্ট দেখেছো? ওই তো পাতলা স্ক্রিপ্ট, যা চলছে ভিজুয়াল। সিনেমা একটা ভিজুয়াল মিডিয়া। এবার ভিজুয়াল মিডিয়াতে যদি ভিজুয়ালি ট্রিটটা করি, আমি যখন সিনেমা দেখতে যাবো, আমি তো গল্প দেখতে যাচ্ছি না, আমি তো একটা ভিজুয়াল কি বলবো একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। তাতে যদি আমার ভিজুয়াল এক্সপিরিয়েন্সটাই বন্ধ করে দেয়, সেই রাস্তাটাই যদি বন্ধ করে দেয়, তাইলে আমি তো গল্প তো আমি পড়েও নিতে। আমি যখন একটা নাটক দেখতে যাচ্ছি ধরো আমি একটা চেনা নাটকই দেখতে যাচ্ছি, সেখানটা তো কোথাও না কোথাও আমি তো গল্পটার চারটে লোক মিলে গল্পটাকে বলছি। এটা এর কি মানে? কোথাও না কোথাও গিয়ে তো সেটা কোথাও না মানে উত্তরণ হতে হবে। সেই উত্তরণটা কিন্তু মানে ভারতীয় সিনেমায় কম হয়, বাইরের সিনেমায় যত মানে ধরো নোলান যে গল্পগুলিকে যে জায়গায় নিয়ে যায়, বা তোমরা তো জানোই সবাই ট্যারেন্টিনোর যে স্ক্রিপ্ট, ট্যারেন্টিনো নিজে স্ক্রিপ্টকে ভেঙে, তুমি পাল্প ফিকশনে অরিজিনাল স্ক্রিপ্ট পড়বে, একটা পাল্প ফিকশনে গিয়ে যেটা হলো সেটা পড়বে। এই যে পাল্প ফিকশন সত্যি কথা, তুমি মানে আমার মনে হয় একটা ভালো সিনেমা সেইটাই যেই সিনেমাটা তুমি কাউকে গল্প করে বুঝাতে পারবে না। তুমি পাল্প ফিকশন, রিজার্ভার ডগ কাউকে গল্প বলে বুঝাতেই পারবে। তুমি চেষ্টা করে দেখো পাল্প ফিকশন কাউকে গল্প বলে বুঝানো পারবে না, তুমি পারবেই না, মানে আমি গ্যারান্টি দিয়ে বলছি পারবে। পাল্প ফিকশন, রিজার্ভার ডগ কাউকে তুমি গল্প বলে বুঝাতে পারবে, তাকে সিনেমাটা দেখতে হবে, সে স্ক্রিপ্ট পড়ে বুঝতে পারবে। তুমি স্ক্রিপ্ট পড়ো, আমার কাছে স্ক্রিপ্ট আছে, ফেভারিট স্ক্রিপ্ট আমার একটা স্ক্রিপ্ট জমানোর শখ আছে, আমার প্রচুর সিনেমার স্ক্রিপ্ট আছে, আমার ট্যারেন্টিনো শখ আছে। যাই হোক, এবার তুমি ইয়ে স্ক্রিপ্ট পড়ে দেখো, ট্যারেন্টিনো স্ক্রিপ্ট পড়ে দেখো, তাইলেও তুমি সিনেমাটা কি হচ্ছে বুঝতে পারবে। এই যে যেমন ধরো মিয়া যখন যাচ্ছে, মিয়া গিয়ে এরকম করে হাতটা দিচ্ছে, টাকাটা আলো জ্বলে যাচ্ছে, এটা স্ক্রিপ্টটা কোথায়, তাই না? তারপর ওই যে সুন্দর ডেফিনেশন ওটা বললেন কৌশিকদা, ভালো সিনেমা কাকে বলে। হ্যাঁ মানে আমি সেটাই ভাবছিলাম, যদি 2001 স্পেস ওডিসি ওটা কাউকে বোঝাই, 2001 আমরা কি বোঝাবো? ওইটা যদি আমি না, সবচেয়ে বড় কথা যে লোকটা বই পড়েছে সে যদি মানে আমার তো বইটা পড়ে, সে যখন 2001 দেখতে গেল, ওই এক্সপিরিয়েন্স, ওই আলোগুলি আসছে, ওই এক্সপিরিয়েন্স আমি কি করে করবো? এই হাড়টাকে ছুঁড়ে মারছে, হাড়টা ঘুরছে, ঘুরতে ঘুরতে সেটা একটা স্পেসশিপ হয়ে গেল, এটা আমি কি করে বুঝাবো? চালকের তো নিজের একটা টেক থাকবে, মানে যদি তা না থাকে তাহলে কালকে তো আমি পরিচালনা করবো, কালকে আমি সূর্য তামসী পরিচালনা করছি, গল্প আমার জানা, অভিনেতা জানে, যারা শোনো না পরিচালনা করার কোনো ব্যাপার না। আমি তোমায় বলি সূর্য তামসী গল্প আমার জানা, একটা স্ক্রিপ্ট রাইটার দেখবো, সে গল্প ধরে স্ক্রিপ্ট লিখবে, ক্যামেরাম্যান একটা ভাড়া করবো, সে ক্যামেরা করবে, আর অভিনেত্রীরা তো জানি অভিনয় করবে, তাহলে আমিও পরিচালক কালকে থেকে, মানে তাহলে আমি পরিচালক হিসেবে কি টেক দিচ্ছি, তাই না? এন্ড অফ দ্য ডে সত্যজিৎ নিজে বারবার এই কাজটা করছেন। সত্যজিৎ যখন নাকি সিনেমা করছেন, তখন তিনি গল্পটাকে ভেঙে চৌচির করে দিচ্ছেন। সত্যজিৎ নিজে লিখলেন হুডানি সোনার ক্ষেত্রে, নিজে সেটাকে বানালেন থ্রিলার সোনার ক্ষেত্রে। নিজে যখন গল্পটা ভাঙছেন তখন কিন্তু আমরা হাই হাই করছি না, তার কারণ কি যেই লোকটা গল্প লিখছে সেই লোকটা করছে। সত্যজিৎ যখন চারুলতাকে ভাঙছেন, নষ্ট নীল আমরা পড়ি, আচ্ছা তুমি বল সমাপ্তি তো পড়েছো আর সমাপ্তি দেখেছো, কত পার্থক্য দেখেছো? প্রথম কথা হচ্ছে তখনকার দিনে তো হাই হাই পড়ে গেছিল যে অপূর্বর নাম অমূল্য কেন করবে। সত্যজিৎ কে কি বললেন যে না অপুর সঙ্গে গুলিয়ে ফেলবে, একই ক্যারেক্টার দরকার, এটা কোনো কারণ হলো? কিন্তু সত্যজিৎ করেছিলেন তো, যাই হোক মানে করেছিলেন, ভালো করেছিলেন, আমি সেটা প্রশংসা করছি। পিউরিটানটা তো তখন খেপে গেছিল। তখনকার দিনে আমার কাছে শনিবারের চিঠি আছে, সত্যজিতের বাপ বাপান্ত করেছে, বাপ পাপান্ত করেছে। কমল কুমার মজুমদার তো সত্যজিৎকে বলেছিলেন এত বড় বাবার ছেলে হয়ে তুমি এই করছো, মানে এটা একদম মানে এটা মানে ঘটনা। কমল কুমার মজুমদার ইয়েতে পথের পাঁচালী দেখে দুটো না তিনটে মন্তব্য করেছিলেন যে, এবং সেগুলি সত্যজিৎ রায় অবাক হয়ে গেছিলেন যে এইরকম এই লেভেলে করেছেন আর কি। এবং সত্যজিৎ রায় যখন নাকি ওই হজবরলা সিগারেট থেকে বার করলেন, তখন কমল কুমার বললেন যে ও, এবং আবল তাবল তো বার করবার পরে ওর মা বহুদিন ওর সঙ্গে কথা বলেনি,
কারণ গোটা বইয়ের লেআউট চেঞ্জ করে দিয়েছিল। এবার তখন কমল কুমার মজুমদার বলে, এত বড় বাপের ছেলে হয়ে তুমি এই সব মানে নষ্টামি করে বেড়াচ্ছ, মানে এই ভাষায় বলেনি, মানে এইরকম তুমি করে বেড়াচ্ছ, যা খুশি তাই, বাবার সৃষ্টিটাকে শেষ করে দিলে, বাবার বইয়ের লেআউটই পাল্টে দিলে, এরকম একটা ব্যাপার। তো চিরকাল এই জিনিস হয়ে আসছিল, কিন্তু কথা হচ্ছে সত্যজিৎ তো সাহস দেখিয়েছে। আমার বক্তব্য সেই জায়গা, সত্যজিৎ নিজে তো অন্যের গল্পকে নিয়ে, তুমি বল অরণ্যের দিনরাত্রি মূল গল্প আর অরণ্যের দিনরাত্রি সিনেমা, চিড়িয়াখানা, আচ্ছা এবারে আসো চিড়িয়াখানা, যেটা সবার পর, চিড়িয়াখানা গল্প আর চিড়িয়াখানা সিনেমা এবার পাশাপাশি রাখো দেখি। আমি ভালো খারাপে যাচ্ছি না, কিন্তু সত্যজিৎ নিজে তো ডিকনস্ট্রাক্ট করেছেন, ব্যোমকেশকে বিবাহিত করেছেন অজিত, সরি হ্যাঁ ব্যোমকেশকে অবিবাহিত করেছেন, অজিতকে বিবাহিত করেছেন। আচ্ছা আমি বলছি না ভালো খারাপ করেন, গল্পটা পুরো চেঞ্জ করে দিয়েছে এবং শেষের ক্লাইম্যাক্স পুরো চেঞ্জ করে দিয়েছে। এবারে ঘটনা হচ্ছে যেই লোকটা নিজে অন্যের কাজ ভেঙে কাজ করছে, আমরা যখন তার কাজ করছে আমরা একেবারে পিউটার। সত্যজিৎ বলেছিলেন ফেলুদা বাঁদিকে স্মৃতিকা, এটা হয়েছিল জানো তো, সমীর সরকার। কি হাসছো কেন? মানে এটা হয়েছিল ভেবে আর কি, না বলুন। দেশে সমীর সরকার ফেলুদাকে জিন্স পরা এঁকেছে, শকুন্তলার কণ্ঠ, তাতে সাগরময় ঘোষের বাপ বাপান্ত হয়েছিল, সমীর সরকারকে সরিয়ে দিতে হলো, তারপরে আর সমীর সরকার করে তিনি ফেলুদা আঁকতে পারলেন। বাবা এটা ইতিহাস, এগুলি ইতিহাস হয়ে আছে। শকুন্তলার কণ্ঠ আর দেশে বেরোলো, ফেলুদা একটা টি শার্ট পরা, জিন্স পরা, পিঠে একটা জ্যাকেট এরকম করে নিয়ে দাঁড়িয়েছে। আর যারা রিপার্কেশনের চোটে সমীর সরকার আউট, আর্টিস্টই চেঞ্জ হয়ে গেল। এই তো আমাদের অবস্থা। মানে তুই ভেবে দেখো ফেলুদা কেন জিন্স পরলো, মানে এবি ব্যাপার আর কি। কোথায় এবার কি তোর কাছে সত্যজিৎ কোথায় লিখেছে ফেলুদা জিন্স পরেছে? ঠিকই, সত্যজিৎ কোথায় লিখেছে ফেলুদা জিন্স পরেনি? যদি লিখেও থাকে পড়েছে তাহলেই বা কি, মানে যদি না লিখেও থাকে তাইলেও যদি পড়ায় মানে পড়ে ফেলুদা, তাহলে কোন মহাভারত তো অশুদ্ধ? এইসব ঘটনা আর কি। শকুন্তলা কণ্ঠ আর তারপর থেকে সমীর সরকার। কৌশিক দা, আমরা এত আনন্দ পেয়েছি তোমার সাথে কথা বলে, আর এত কিছু জানতে পেরেছি আমরা। আমিও খুব আনন্দ পেয়েছি, আর মানে একদম আড্ডা যাকে বলে সেটা হলো আজকে। হ্যাঁ বাস এই যে সামনাসামনি বসে আমাদের চাটা নেই আর কিছু নেই। সিনেমাটা আমার খুব প্যাশনের জায়গা এবং আমার একটা সত্যি ইচ্ছে আছে, এটা করবো কোনোদিন। সাইলেন্ট ফিল্ম, মানে জাস্ট 1928-এর আগের সিনেমা, যেমন হিরালালকে নিয়ে তো আমার একটা কাজ আছে, তোমরা জানো ওই সাইলেন্ট ফিল্ম কোয়ার্টারলিতে বেরিয়েও। হ্যাঁ কিছুদিন আগে। হ্যাঁ এবার আমার ইচ্ছা আছে 1928 অব্দি যা সিনেমা হয়েছিল সেটাকে নিয়ে একটা কাজ করবো, আমার ইচ্ছে আছে। সিনেমা আমার খুব মানে বিশাল প্যাশন। আমার বাড়িতে যদি কোনোদিন আসো, আমার বাড়িতে মানে একটা বড় র্যাক পুরো সিনেমার বইতে ভর্তি, এবং বেশিরভাগই তার রেয়ার সিনেমার বই, এবং আমি প্রচুর সিনেমা দেখি এবং আমার খুব ভালো লাগে। মানে আমি সিনেমা বানাতে পারি না, কিন্তু টেকনিক্যাল দিকগুলি আমার খুব ভালো লাগে। যে কারণে আমি বলছিলাম যে ওই আমার আছে স্ক্রিপ্ট আমি জমাই, আমি স্ক্রিপ্ট পড়ি বসে বসে, মানে সিনেমা দেখি স্ক্রিপ্ট পড়ি, সিনেমা দেখি স্ক্রিপ্ট পড়ি, কোথায় কোথায় ডিভিয়েট করলো সেগুলি দেখি, বসে বসে ওরকম করে করে পড়ি। সোনার কেল্লা স্ক্রিপ্টের সঙ্গে দেখবে সোনার কেল্লা সিনেমার মিল অনেক জায়গায় ডেভিয়েট করেছে, জয় বাবা ফেলুনাতেও তাই স্ক্রিপ্টের সঙ্গে দেখবে ডেভিয়েট করেছে। যাই হোক, সেই জন্য তোমরা যখন ডাকলে আমি দেখলাম বাহ ফিল্মে, তোমরা কুব্রিকের ইয়েকে নিয়ে চলে এসেছিলে, কি ব্যাপার? মেয়েকে আমরা মেয়েকে জোগাড় করলে করতে কি বললেন তো কৌশিক দা, মানে কিছু কিছু লোককে দেখেছি অ্যাপ্রোচ করলে না বলে না, মানে আমরা হয়তো এনাকে অ্যাপ্রোচ করলে কোনোদিনই হ্যাঁ বলতে পারেন না ভেবেই অ্যাপ্রোচ তাদের করি না। না কিন্তু মানে কুব্রিকের মেয়েকে দেখে আমার সেই গুরুকন্যা ভাব এসেছিল। মানে আমার কুব্রিক হচ্ছে ভগবান, মানে সত্যি বলছি কুব্রিক, হিচকক আমার ভগবান, তারপরে কুরোসাওয়া, মানে এই তিনজন আর কি একদম ভগবান, মানে এরা খারাপ কাজ করতে পারে না। কৌশিক দা, তোমার সাথে কথা বলে মানে আমরা এত কিছু জানতে পেরেছি ফেলুদা সম্পর্কে, সত্যজিৎ রায় সম্পর্কে। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার খুব আনন্দ লাগলো। মানে এই প্ল্যাটফর্মটা তো পাওয়া যায় না যেখানে সিনেমা নিয়ে আলোচনা করা যায়, এটা খুব দারুণ লাগলো। আমি খুব অনেকদিন পর মানে এইসব ব্যাপারগুলি নিয়ে আলোচনা করা হবে, এবং আমরা করতে না মানে আমি হেজে গেছি। সব সাহিত্য আলোচনা, ফিল্ম নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগে, কেউ আমাকে করতে বলেন, ভাবে আমি জানি না কিছু। আমরা তোমাকে আবার ডাকবো কৌশিক দা, কারণ আমার সাথে অনেক কিছু আলোচনা করার আছে আমাদের। ঠিক আছে চলো।